এফোর্ট আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে? এটা এটা ন্যাচারালি কমে যে আপনার একটা সময় মনে হবে যে অর্গানাইজেশন বেনিফিটেড হচ্ছে, আমার তো কিছু, তাতে আমাদের কি হচ্ছে? এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে খুব সুন্দর, সুন্দর এক্সাম্পল দেয়া আছে যে অ আ আমরা ওই যে যারা আছে, যারা আ সেলিব্রিটি, মার্ক জাকারবার্গকে যদি বলি বা সেলিব্রিটি, তারা আসলে সেলারি খুব কম নেয়। এরকম আছে যে একটা জাস্ট পকেট মানি টাইপের আরকি $1 তারা সেলারি নেয়। হ্যাঁ? কিন্তু তাদের কিন্তু মানে এটা মনে হতে পারে যে আসলে এত মানে কম সেলারি, কারণ তারা তো আসলে ওয়ার্লড এর তারা রিচ পিপল। কিন্তু তাদের মূল আর্নিংস টা হয় আসলে প্রফিট থেকে। কারণ তাদের এত শেয়ার থাকে যে তাদের, এটা Facebook হতে পারে, এটা Apple হতে পারে। তাদের এত শেয়ার থাকে, একটা ছোট্ট খুব কম পার্সেন্টেজেও যদি তারা পায়, সেটাও আসলে মিলিয়ন বিলিয়ন এ চলে যায়। সুতরাং আসলে তাদের ইনকামটা আসলে যে সেলারি থেকে হয়, সেলারি এটা একদম টপ এক্সিকিউটিভ যারা আছে, যাদের শেয়ার থাকে, প্রফিট ওভাবে যখন ডিস্ট্রিবিউটেড হয়, তখন দেখা যায় ওইটা একটা মানে খুব ছোট্ট একটা পার্সেন্টেজও যদি হয় প্রফিটে, সেটাও তাদের অ্যামাউন্ট ওটা মিলিয়নে চলে যায়, বিলিয়নে চলে যেতে পারে। ঠিক আছে? সুতরাং তাদের মেইন ইনকাম কিন্তু এভাবে হয়। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে গেইন শেয়ারিং। এটা বইয়ে নাই। গেইন শেয়ারিং হচ্ছে আল্টিমেট অর্গানাইজেশন যেটা করতে পারে সেটা হচ্ছে প্রফিট তো এক ধরনের ভিজিবল একটা যে অ্যামাউন্ট দেখা যাচ্ছে, এটা একটা পার্ট দেওয়া হচ্ছে। এমনও হতে পারে অর্গানাইজেশনে যে এমপ্লয়ি যারা আছে, দে ওয়ার্ক হার্ড টু গেইন দ্য এফিসিয়েন্সি। ঠিক আছে? খুব ভালো বেটার কাজ করার একটা ওয়ে তারা বের করলো, বা এমন ভাবে কাজটা করলো যে অর্গানাইজেশনে তারা অনেক অনেক ওয়েস্টেজ কমিয়ে দিতে পারলো। অনেক ধরনের বেটার ওয়ার্কিং টেকনিক তারা বের করে দিতে পারলো। এটাকে আমরা আসলে এক ধরনের গ্রুপ ইনসেনটিভ বলতে পারি। ইট ইজ নট গিভেন টু ইন্ডিভিজুয়াল, ইট ইজ গিভেন টু আ গ্রুপ। ঠিক আছে? একটা গ্রুপের সবাইকে দেওয়া হলো যে একটা অ্যামাউন্ট। এটা এমন না যে তাদের এই কাজটার জন্য অর্গানাইজেশনে খুব প্রফিট আর্ন হয়েছে, হতেও পারে। কিন্তু মেক্সিমাম সময় প্রফিট আর্ন হয়েছে ব্যাপারটা সেটা না। এমন হতে পারে অর্গানাইজেশন ক্যান গেইন এফিসিয়েন্সি এই কাজগুলোর মধ্যে দিয়ে। এই যে যেটা বললেন যে তারা বিশেষ করে যদি এখানে কি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করে থাকেন, বা যেখানে আসলে অনেক ধরনের প্রসেস থাকে, অনেক প্রসেসে কাজগুলো করা হচ্ছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে টপ লেভেল এক্সিকিউটিভ সামটাইমস না, আসলে মেক্সিমাম টাইম যেটা হয়, দে আর নট অ্যাওয়ার অফ দ্য ফিল্ড লেভেল অ্যাক্টিভিটিস। একদম ডিটেইলে তারা কিন্তু ওই জিনিসগুলো জানে না। ডিটেইলে তারাই জানে যারা আসলে ওইখানে কাজ করে। ওই কাজটা আসলে আরো আরো বেটার ওয়েতে কিভাবে করা যেতে পারে, ওখানকার সুপারভাইজার যে আছে সে এটা বলতে পারবে। ঠিক আছে? ওয়ার্কাররা বলতে পারবে কিভাবে আসলে আরো বেটার ওয়েতে কাজটা করা যাবে, এফিসিয়েন্সি বাড়ানো যাবে, ওয়েস্টেজ কমানো যাবে, বেটার ওয়ে কোন একটা বের করা যায় কিনা। এখন কথা হচ্ছে যে তাতে অর্গানাইজেশনের প্রফিট খুব বেড়ে গেল তা না, কিন্তু আলটিমেট এই কাজটাকে এনকারেজ করা, যে তাদেরকে আসলে এক ধরনের এটা মোটিভেট করা বেটার কাজ করানোর জন্য, যে এভাবে যদি করা হয়, গ্রুপ ধরে আসলে একটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হচ্ছে যে এই টিমটাকে, ঠিক আছে, এই টিমকে এটা দেওয়া হলো। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল কাউকে না, টিমকে দেওয়া হচ্ছে এই গেইনটা, এভাবে গেইন করে দেওয়ার জন্য অর্গানাইজেশনে। ঠিক আছে? যেটা আসলে রিলেটেড টু অর্গানাইজেশনাল গোল হতে পারে যে আমরা এফিসিয়েন্সি আনবো, আমরা এভাবে কাজ করব, আমরা আ অর্গানাইজেশনের গোলের সাথে অ্যালাইন করে তারা যদি কোন প্ল্যান করে দিতে পারে, সেটার জন্য আসলে ওই গ্রুপটাকে, টিমটাকে তাদেরকে আসলে আ কি বলবো এটাকে? তাদেরকে অ্যাড্রেস করা, তাদেরকে আসলে একটা অ্যামাউন্ট দেয়া যেতে পারে। একটা মানি দেয়া যেতে পারে। সেটাকে আমরা গেইন শেয়ারিং বলি। এমন না যে এটাতে প্রফিট আসতেও পারে, পরে হয়তোবা প্রফিট আসতে পারে। কিন্তু প্রফিট ইস নট রিলেটেড টু গেইন শেয়ারিং। গেইন শেয়ারিং ইস রিলেটেড টু এফিশিয়েন্সি অর বেটার ওয়ার্ক টেকনিকস। যেটা দিয়ে আসলে তাদেরকে অল টাইম ইয়ে করে রাখা যে আরো বেটার কাজ করা পসিবল, বা বেটার কাজ করলে তারা আসলে তারাও বেনিফিটেড হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এমপ্লয়ি স্টক ওনারশিপ প্ল্যান। এটা অনেকটা একটু আগে যেটা বললাম, বোনাস তো আসলে অ্যামাউন্ট দেওয়া হয় যেটাতে আসলে মোটিভেট করা হয়। এমপ্লয়ি স্টক ওনারশিপ এরকম হতে পারে যে অর্গানাইজেশনের আসলে আ মানে একটা অ্যামাউন্ট দেওয়ার মতো আসলে অবস্থা নাই, বা ক্যাশটা সে আসলে দিতে চাচ্ছে না। Instead of it, the organization can provide them ownership. তাদেরকে কিছু শেয়ার দিয়ে দিল, স্টক দিয়ে দিল, যে তারা আসলে দে আর জাস্ট ফিল করানো যে দে আর দ্য পার্ট অফ দ্য অর্গানাইজেশন। আপনি যখন ভাববেন যে না, এটা আসলে আমার শেয়ার আছে, ছোট্ট একটা শেয়ার আছে, কিন্তু
তার মানে হচ্ছে এই অর্গানাইজেশনের ভালো খারাপের সাথে আমার ভালো খারাপ কিছু জড়িত আছে। ঠিক আছে? অর্গানাইজেশনের যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাশ যেটা আছে, ক্যাশটা অর্গানাইজেশন তো সবসময় চাইবে যে ক্যাশ যত থাকে ওটাকে আবার ইনভেস্ট করা যায় কিনা, এক্সপান্ড করা যায় কিনা। অর্গানাইজেশন থেকে এদিক দিয়ে লাভ হয়েছে যে অর্গানাইজেশন আসলে তাদেরকে ক্যাশ ডিস্ট্রিবিউট করতে হচ্ছে না। অন্যদিকে এমপ্লয়ীদেরকে তারা মোটিভেট করতে পারছে যে তাদেরকে আসলে স্টক দেওয়া হচ্ছে। ঠিক আছে? একটা পার্ট তাদেরকে আসলে দেওয়া হচ্ছে, একটা ওনারশিপ দেওয়া হচ্ছে। অর্গানাইজেশন ছোট পরিসরে হলে তারা ভাবতে পারবে যে আমরা আসলে অর্গানাইজেশনের একটা পার্ট। ঠিক আছে? এবং অনেক সময় এরকম হয় কেউ যদি বলে যে না আমি আসলে অর্গানাইজেশন ছেড়ে চলে যাব, জব করব না, এটাকে আসলে ক্যাশ করে ফেলা পসিবল। ঠিক আছে? এটা হতে পারে। আচ্ছা আমরা এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে গিয়ে কিভাবে আসলে আমরা ইয়ে করতে পারি, ডিজাইন করতে পারি। পে প্রোগ্রাম গুলোকে ডিজাইন করে আসলে কিভাবে মোটিভেট করতে পারি। ইট ডাজন্ট মিন এগুলোই আছে, এগুলো ছাড়াটাই অনেক রকম হতে পারে। জাস্ট কিছু আইডিয়া এখানে যে এইরকমও হতে পারে। যেটা আসলে পে সিস্টেমটাকে চেঞ্জ করার মাধ্যমে এমপ্লয়িদেরকে আসলে ধরে রাখা যায় কিনা, তাদেরকে আসলে পারফরম্যান্স বেটার করা যায় কিনা, তাদেরকে আসলে অর্গানাইজেশনের আ আরো ইন্টারেস্টেড ফিল করা যায় কিনা, কমিটমেন্ট গুলো বাড়ানো যায় কিনা। এইভাবে আসলে জাস্ট অ্যামাউন্ট তো দেয়া হবে, সেলারি তো দেওয়া হবে। কিভাবে ডিজাইন করতে পারলে বেসড অন অর্গানাইজেশনাল নেচার, টাস্ক, তাহলে আসলে এমপ্লয়িদেরকে আসলে একটু কি বলবো চিয়ার আপ করে রাখা যায় আরকি এই। নেক্সট আমাদের যে টপিক এটা হচ্ছে আম ডিজাইনিং মোটিভেটিং জবস। জবস কে আসলে কিভাবে আসলে ডিজাইন করা যেতে পারে। এখানে ৩ টা, এটাই আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারে। ৩ ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে জব এনলার্জমেন্ট, একটা হচ্ছে জব এনরিচমেন্ট, একটা হচ্ছে জব রোটেশন। খুব ইজিলি যদি বলা হয় এনলার্জমেন্ট হচ্ছে অ্যাডিং মোর টাস্ক। এনরিচমেন্ট হচ্ছে অ্যাডিং মোর রেসপন্সিবিলিটি অ্যান্ড অটোনমি। আচ্ছা এনলার্জমেন্ট এ যেটা হয় আপনাদের মনে আছে কিনা জব ক্যারেক্টারিস্টিক্স মডেলে একটা ছিল যে টাস্ক, এটা কি ছিল? টাস্ক আইডেন্টিটি। টাস্ক আইডেন্টিটিতে ছিল যে আপনি যদি খুব ছোট কোনো কাজ ছোট বলতে আমি এভাবে বলেছি যে পরিসরটা ছোট, কাজের পরিসরটা ছোট। খুবই রিপিটেডলি আপনার সেম কাজ বারবার করতে হচ্ছে। আপনার একটা সময় ভালো লাগবে না। ঠিক আছে? এমন হতে পারে যে অর্গানাইজেশন ক্যান প্রোভাইড দিস অপরচুনিটি টু এনলার্জ দেয়ার জব, অ্যাডিং মোর টাস্ক টু এক্সিস্টিং জব। আরো কিছু কাজ করে দিতে পারলে তাহলে আসলে এই কাজটা সেম কাজটা আপনি আসতে আপনার কিছুটা টাইম যাবে, সেই টাইমটাতে আপনি মানে আমরা একটু বোরডমটা কাটিয়ে উঠতে পারি। সেম কাজ রিপিটেডলি করা খুবই একটা মোনোটোনাস ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যে কারণে আসলে আরো টাস্ক করে আসলে কাজের টাস্ক মানে কাজের পরিধিটাকে একটু বাড়ানো যায় কিনা। এনলার্জমেন্ট যেটা করা হয় যে সেম লেভেল রেসপন্সিবিলিটি সেম থাকবে বাট মানে আরো টাস্ক এড করে দেওয়া হয়। যেটা আসলে বলা হয় যে এভাবে আসলে এমপ্লয়িদেরকে বোরডমটাকে কাটিয়ে দেওয়া পসিবল। আচ্ছা এনরিচমেন্ট ওটা আপনার জব ক্যারেক্টারিস্টিক্স মডেলে যদি ভাবেন তাহলে আসলে অটোনমির সাথে মিলে যায়। আমরা আসলে সবাই আসলে এই অটোনমিটা চাই। আমরা যে কাজ করি আমাদের প্রত্যেকের কাজ করার কিছু নিজের একটা ব্যাপার থাকে, নিজের একটা ডিজাইন থাকে, নিজের মতো করে কাজ করার একটা ব্যাপার থাকে। যারা জব করেন তারা দেখবেন যে অল টাইম আপনাকে যদি বলা হয় এইভাবেই করতে হবে, এইটাই ওভাবে করতে হবে, আপনি একটা সময় আসলে আপনি এক ধরনের বিরক্তির মধ্যে পড়ে যাবেন যে আসলে মানে সবাই ওই ফ্রিডমটা চায় যে অটোনমিটা চায়। আমি আমার কাজটা আমার মতো করে গুছাবো। ঠিক আছে? এনরিচমেন্ট এর যেটা বলা হয় অ্যাডিং মোর রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি কথাটা বললেই কিন্তু আপনার জিনিসটার সাথে রেসপন্সিবল তাকে তখনই করা যায় যখন আসলে রেসপন্সিবিলিটির সাথে একটা টার্ম আছে। আপনারা কি টার্মটা বলতে পারেন? ম্যানেজমেন্টে পড়েছেন। কাউকে যখন কোনো রেসপন্সিবিলিটি দেয়া হয় সাথে তাকে আরেকটা জিনিস দেয়া হয়। অথরিটি ম্যাডাম। অথরিটি। রেসপন্সিবিলিটির সাথে অথরিটি কথাটা আসে। অথরিটি ছাড়া কোনো রেসপন্সিবিলিটি হতে পারে না। রেসপন্সিবিলিটি ছাড়া কোনো অথরিটি হতে পারে না। when you are given the responsibility আপনাকে এটা করতে হবে। এটা যখন বলা হয় এই কাজটা করার জন্য যে অথরিটি ইন্ডিকেটস ডিসিশন মেকিং পাওয়ার। আপনাকে এই ডিসিশন মেকিং পাওয়ারটা দেওয়া হয় যে আপনি আপনার নিজের মতো করে ডিসিশন নিতে পারবেন। আদারওয়াইজ আপনি আসলে এই রেসপন্সিবিলিটিটা আপনি করতে পারবেন না। ঠিক আছে? এইজন্যই বলা হয় যে যখন আসলে এনরিচমেন্ট মানে হচ্ছে গিয়ে অ্যাডিং মোর রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে রেসপন্সিবিলিটির সাথে আপনার
অথরিটি আসবে, ডিসিশন মেকিং এর পাওয়ার আসবে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ঠিক আছে? আমরা সবাই কম বেশি পাওয়ার চাই এবং আমরা আমাদের কাজের মধ্যে we want to get the control over the situation or the task. আমরা এই কন্ট্রোলটা চাই যে আমি যে কাজটা করছি, আমি যেন নিজের মতো করে ডিসিশন নেওয়ার একটা জায়গায় আমি আসতে পারি। এটা সবাই চায়। ঠিক আছে? যেটা বলছিলাম যে সব যদি ঠিক থাকে অটোনমি এবং ফিডব্যাক যদি না থাকে আসলে মোটিভেটিং ফ্যাক্টর আসলে ওই যে মোটিভেটিং পোটেনশিয়াল স্কোর কিন্তু অনেক কমে যায়। এখানে যেটা বলছিল যে রেসপন্সিবিলিটি এড করা, টাস্ক এড করা না, অটোনমিটা এড করে দেওয়ার সাথে। আচ্ছা, লাস্ট হচ্ছে জব রোটেশন, শিফটিং ফ্রম ওয়ান জব টু অ্যানাদার, একটা কাজ থেকে আরেকটা কাজে আসলে শিফট করে দেয়া। আমি এটা অনেক জায়গায় দেখেছি যে বোরডম কাটানোর জন্য একই কাজ বছরের পর বছর করছেন, ৫ বছর, ১০ বছর। অনেক সময় তো যারা অনেক জায়গায় আছেন ব্রাঞ্চও চেঞ্জ করে। ব্যাংকে যারা আছে এই ব্রাঞ্চ থেকে জাস্ট এটাতে চেঞ্জও হচ্ছে। আবার আরেকটা হচ্ছে যে কোন ধরনের ক্রাইসিস মোমেন্টে মানুষ এমপ্লয়ি যারা আছে তাদেরকে আসলে স্কিল ডেভেলপ করানো হয় বিভিন্ন কাজে, যেন ইমার্জেন্সিতে তারা আসলে ওই জায়গাগুলো আসলে একদম সে যে জবটা করে সেটাই জানে, বাকি কিছুই জানে না, সেরকম যেন না হয়। তাদেরকে স্কিলের ইয়েটা আসলে বাড়ানো হয়। কাজের একটা ইয়ে করা হয় যে যেকোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন এ যেন তারা এই কাজটা করতে পারে। অন্যদিকে যেটা হয় বোরডমটা কাটানো হয়। একই ধরনের কাজ যখন রুটিন কাজ যখন বারবার রিপিটেডলি করা হয় ইয়ার আফটার ইয়ার, এমপ্লয়ার আসলে এক ধরনের এটা একটা মোনোটোনাস ব্যাপার চলে আসে। রোটেশনের মাধ্যমে আসলে এই একটা এক ধরনের চেঞ্জ এর একটা এনভায়রনমেন্ট এ তাকে নিয়ে যাওয়া হয়, যেটা আসলে এক ধরনের এমপ্লয়াররা মোটিভেটেড হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ। এখান থেকে কারো যদি কোনো কোয়েশ্চেন বুঝতে পারছে না, এটা সেকেন্ড মিডে থাকবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমাদের লাস্ট ক্লাসে ইয়ে ছিল এটা। আমাদের আজকের ক্লাসে হচ্ছে গ্রুপ বিহেভিয়ার। তার আগে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ম্যাম মিডের সিলেবাসটা যদি একটু বলতেন। আচ্ছা, মিডের সিলেবাস হচ্ছে আমাদের তার আগে ছিল হচ্ছে ভ্যালুজ এর আগ পর্যন্ত ভ্যালুজ থাকবে। ভ্যালুজ এর মধ্যে হফস্টেডের যে কালচারাল ডিমেনশন ওটা থাকবে না, কারণ ওটা আমি ডিটেলে পড়াই নাই। পড়ানোর আগে ক্লাসটা শেষ হয়ে হফস্টেডের ৬টা ইয়ে ছিল কালচারাল, ওটা থাকবে না, কিন্তু হল্যান্ডের ছিল ওটা থাকবে। জেনারেশন থাকবে, ডেফিনেশন ভালো করে পড়তে হবে, টার্মিনাল ওগুলো ছিল ওগুলো ভালো করে পড়তে হবে। তারপরে পড়িয়েছি হচ্ছে পারসেপশন। পারসেপশনে খুব বেশি পড়া নেই, কিন্তু পারসেপশনটা থাকবে। পারসেপশনটার প্রিপারেশন নেবেন পার্সোনালিটির মতো করে। ঠিক আছে? কোন একটা সিচুয়েশন দিয়ে দিতে পারে, ওই জাস্ট স্টোরি 2 or 3 সেন্টেন্সের মধ্যে আপনাকে বলতে হবে যে আসলে এটা কি হয়েছে ব্যাপারটা আর কি। ঠিক আছে? ওভাবে পড়বেন এবং ডিটেলেও পড়বেন, কিভাবে কোয়েশ্চেন করবো নট সিওর। আর হচ্ছে মোটিভেশন শেষ। এই হচ্ছে সিলেবাস। আর গ্রুপ বিহেভিয়ার ওগুলো ফাইনালের জন্য, মানে ফাইনাল এটা আজকে যেটা পড়াবো সেটা মিডের সিলেবাস না। ম্যাম ভ্যালুস থেকে তাহলে হোফস্টেডটা থাকবে না, অনলি হ্যাঁ, হল্যান্ড। হোফস্টেডের আপনার কি খেয়াল আছে কিনা, হোফস্টেডের কালচারাল ডিমেনশন ছিল ৬টা, ইন্ডিভিজুয়ালিস্টিক, ফেমিনিজম, ওইগুলা থাকবে না আর কি। ঠিক আছে? কারণ ওইটা আমি ডিটেল আসলে পড়াই নাই। আপনারা একটু দেখতে পারেন এমনি জাস্ট পরীক্ষার জন্য না, এমনি দেখলে দেখতে পারেন, কিন্তু হফস্টেডের একটা থাকবে, কিন্তু হল্যান্ডের একটা ছিল যে তারা এবং পার্সন জব ফিট, পার্সন অর্গানাইজেশন ফিট ওগুলো থাকবে। জেনারেশন থাকবে, জেনারেশনাল ভ্যালুস, দেন ভ্যালুস এর টাইপস ছিল ওটা থাকবে। হল্যান্ড কিছু ধারণা দিয়েছে যে কোন 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 পার্সোনালিটির যারা আছে তারা আসলে কি ধরনের জব আসলে সার্চ করে, ওরকম একটা ইয়ে ছিল। ওইটা ভালো করে পড়বেন। এই আর হফস্টেডেরটা বাদ আর কি, কালচারালটা বাদ। ঠিক আছে? আর আমাদের যেটা বলছিলাম যে আমাদের পুরো কোর্সটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। আমার মূলত টার্গেট হচ্ছে অন্তত ২ টো ইয়ের উপরে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, একটা হচ্ছে গ্রুপ বিহেভিয়ার। আর অর্গানাইজেশনাল যেটা আছে সেটা আসলে বিভিন্ন কোর্সে আপনাদের নেক্সট এ আছে। আমি এটা জানি দেখে ওটা কিছুটা আমি স্কিপ করলেও তেমন প্রবলেম না। কিন্তু আমাকে I have to cover the group behavior, কারণ ইন্ডিভিজুয়ালটা খুব ইম্পোর্টেন্ট, কিন্তু গ্রুপ বিহেভিয়ারও ইম্পোর্টেন্ট।
গ্রুপ বিহেভিয়ার জানতে হয়। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, নইলে সাইলেন্ট করে মিস রাখেন। হফস্টেড যদি বাদ থাকে তাহলে স্লাইড 37 থেকে শেষ পর্যন্ত পুরোটাই বাদ হয়ে যাবে। আমি আসলে এখন ঠিক বলতে পারছি না কত স্লাইড থেকে শুরু হয়েছে, তবে হ্যাঁ হফস্টেডে আপনার মনে আছে 6টা ইয়ে ছিল, ওই হফস্টেডের যেটা আছে সেটা বাদ। আচ্ছা আমি ওটা থেকে না হলে আমি এক কাজ করতে পারি, আমি ওটা ডিলিট করে দিব, তাহলে আর যারা আজকে জয়েন করে নাই তাদের কনফিউশনটা ক্রিয়েট হবে না যে ওটা সিলেবাসে থাকবে কিনা। ফাইনালি আপনি একটু করতেন যে ওই এর আগে আবার যেটা করছিলেন সিলেবাসটা একবারে যদি একটু দিয়ে দিতেন। ওটা দিয়ে দেবো, ওটা জিজ্ঞাসা করলো দেখে এখন বললাম, ওটা আমি ক্লাসরুমে দিয়ে দেবো। ধন্যবাদ ম্যাম, টপিক গুলো দিয়ে দিলে ম্যাম ভালো হয় আমার। হ্যাঁ, ধন্যবাদ। আর ম্যাম 11 তারিখে পরীক্ষাটা হচ্ছে? আমি আসলে এখন ঠিক শিওর না, কারণ ইউনিভার্সিটিতে না এক ধরনের মানে আমাদের মানে কি বলবো, এটা এক ধরনের কনফিউশন, যেহেতু গভর্নমেন্টের ইনস্ট্রাকশন তার মধ্যে দেখেন এখন অনলাইনে ক্লাস হচ্ছে, মানে সবকিছু না, আমরা ঠিক শিওর না আসলে কিভাবে জিনিসটাকে এখন গুছানো হচ্ছে। কারণ আপনারা হয়তো ম্যানেজমেন্ট যারা পড়ছেন যে ওগুলো একদম টপ ইয়ে থেকে আসলে ডিসিশন গুলো আসে, ধরেন একদম ইউনিভার্সিটি একটা ডিসিশন থাকে, আমাদের ফ্যাকাল্টির ডিসিশন থাকে, ডিপার্টমেন্টের ডিসিশন থাকে, ইন্ডিভিজুয়াল টিচার ডিসিশন নিতে পারে, কিন্তু ওগুলো উপর থেকেই করা হয়। আমি আসলে ঠিক শিওর না, কারণ হঠাৎ করে ফিনান্স ডিপার্টমেন্টে ওরা হচ্ছে যে শনিবার দিন পর্যন্ত অনলাইন ক্লাস রাখছে, রবিবার থেকে হচ্ছে অফলাইন করছে, শনিবার দিন তো 28 তারিখ পরে, সেক্ষেত্রে 29 তারিখ হচ্ছে ইন পার্সন ক্লাস গুলো হচ্ছে এবং তারপর থেকে আপনার মিড টার্ম বা যা যা সবই হবে। এটা ফিনান্স ডিপার্টমেন্টের কথা বলতেছি। না না, ওটার জন্য যেমন আমাদের এখন তো ইউনিভার্সিটি খোলা রাখা যাচ্ছে না, খোলা রাখা যাচ্ছে না দেখে অনলাইন করেছে। এখন কথা হচ্ছে 28 তারিখ পর্যন্ত সব ইউনিভার্সিটি বন্ধ থাকবে এমন একটা ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ, তো ওইটার জন্য 28 তারিখ না আমাদের খোলা রাখাটা সম্ভবত এই কারণে খোলা রাখবে না, যেহেতু ইউনিভার্সিটি খোলা মানে তো একটা মানে সব ইউনিভার্সিটি খোলা মানে আসলে আমাদের তো ইভিনিং এর থেকে বড় চিন্তা হচ্ছে হলগুলো খোলা হল মানে, এবং আমাদের যে পাওয়ার ক্রাইসিস, তখন আসলে ওই জিনিসগুলো আরো ভিজিবল হবে। তো মানে তখন যদি না মানে 28 তারিখ যদি খুলতে হয় তাহলে হল খুলতে হবে আরো আগে থেকে। হ্যাঁ, সুতরাং এটা সম্ভবত করবে না দেখে 28 তারিখ পর্যন্ত অনলাইন করা হচ্ছে। তারপরে আর কি 28 তারিখ অনলাইন হলে তো পরীক্ষা হচ্ছে না, এটা কনফার্ম 28 তারিখ ক্লাস হবে। আর মানে যদি লাস্ট মোমেন্টেও শোনা যায় তাহলে আসলে এটা চেঞ্জ হবে না, কারণ পরীক্ষা কখনো আগে আনা যায় না, পরীক্ষা পিছানো যায় কিন্তু আগে আনা যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে যদি 28 তারিখ পরীক্ষা না হয় তাহলে এর পরে ক্লাসে হচ্ছে পরীক্ষাটা হবে, আর অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনটাই তারপরে ক্লাসে হবে। পরে ক্লাসে হবে অ্যাসাইনমেন্ট, কিন্তু অনলাইন সাবমিশন। জি 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 জি, আপনিও প্রেজেন্টেশনের কথা বলছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন আমি হয়তো বা 11 তারিখ নেবো, ওটা আমি পরে আমি ওটা ইয়ে করে দিব যে কিভাবে আমি নেব। ঠিক আছে, কারণ আমি দেখতে পাচ্ছি একটা ক্লাসে খুব ইয়ে হয়ে যাবে, আমি হয়তো বা আগে থেকে শুরু করতে পারি, আমি দুটো ভাগ করে দিতে পারি ক্লাসকে, যে সবার 3-4 ঘন্টা না এসে হয়তো আমি পুরো ক্লাসকে যদি 1.5 ঘন্টা করে ভাগ করে দিই, বা 2 ঘন্টা করে, আমার হয়তো একটু বেশি টাইম লাগতে পারে 3 আওয়ার্স এ, আমি হয়তো বা পার্ট করে দেবো, আপনারা কোন ইয়েতে থাকবেন ওভাবে ভাগ করে দিলে তাহলে একজনের 3 ঘন্টা হয়তো বা পুরো টাইমটা না থাকলেও চলবে, হয়তো আপনি হাফ ক্লাসের প্রেজেন্টেশনটা দেখলেন, ওইটা আমি ইয়ে করে দেবো প্রেজেন্টেশনটা, কারণ আমার 3 ঘন্টার উপরে লাগবে, আমি তো আপনাদের 3 ঘন্টার উপরে বসিয়ে রাখতে পারি না, কিন্তু সেজন্য আমি 2 ভাগ করে দেবো, হয়তো 3টার আগেও আমি ক্লাস শুরু করতে পারি। ঠিক আছে, বা 6টার পর পর্যন্ত যেতে পারে। সুতরাং আমি 2 ভাগ করে ক্লাসকে হাফ টাইম মানে কোন একটা দলকে পরে রাখবো, কোন একটা দলকে আগে রাখবো, যারা পরে আসলেও হবে আর যাদের আগে আসতেই হবে, ওরকম ভাবে। ঠিক আছে, এখন আমাদের আজকে টপিক হচ্ছে গ্রুপ বিহেভিয়ার। হ্যাঁ, ওয়েলকাম। আপনারা বোধহয় বুঝতে পারছেন যে আমাদের ওই যে সেকেন্ড পার্টে আমরা এসেছি, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার শেষ করে আমরা গ্রুপ বিহেভিয়ার এসেছি, এবং গ্রুপ বিহেভিয়ার পড়ার মেইন কারণ হচ্ছে we cannot predict behavior only on individual characteristics। ঠিক আছে, শুধু এটা হয় না, কারণ একজন ইন্ডিভিজুয়াল মানুষ যখন গ্রুপে থাকে এমন হতে পারে সে আসলে খুব ডিফারেন্টলি অ্যাক্ট করে। আমরা আমাদের নিজেদেরকে দিয়ে ইয়ে করতে পারি যে দেখা যায় যে আসলে আমরা ইন্ডিভিজুয়ালি যখন থাকি আমরা আসলে এক ধরনের, এটা এমনও হয় ল্যাক অফ সিকিউরিটি হতে পারে বা অন্য অনেক কারণেও হতে পারে, আমাদের রিয়াকশন যেরকম থাকে, আমাদের বিহেভিয়ার যেরকম থাকে, বাট ওয়েন উই আর ইন আ গ্রুপ
আমাদের বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়, আমরা অন্যভাবে অ্যাক্ট করি। ঠিক আছে? সুতরাং যে কারণে আসলে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার পড়লেই আপনি তাদেরকে যে 2 and 2 makes 4 হয় না কখনো। হ্যাঁ? দুজন মানুষের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আসলে টোটাল ক্যারেক্টারিস্টিক্স ওইভাবে আসলে হয় না। কারণ তাদের কম্বাইন্ড যেটা হবে, ইন্টারেকশন যেটা হবে সেটা আসলে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার থেকে ডিফারেন্ট হতে পারে। একজন খুবই ইন্ট্রোভার্ট হতে পারে, কিন্তু when he or she is in a group তখন আসলে গ্রুপের ইন্টারেকশনের কারণে তার বিহেভিয়ার চেঞ্জ হতে পারে, তার অ্যাটিটিউড চেঞ্জ হতে পারে। ঠিক আছে? সুতরাং আমাদের এই কারণে গ্রুপ বিহেভিয়ার পড়তে হবে। আচ্ছা, গ্রুপ বিহেভিয়ারে খুব বেসিক কিছু জিনিস একটু বলে নেই। সেটা হচ্ছে গ্রুপ বলতে যেটা বোঝায় যে 2 and 2 তো হতেই হবে। 2 না হলে তো ইন্ডিভিজুয়াল হয়ে যায়। 2 and more people হতে হবে। 2 and more people come together to share সেম টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স হতে পারে অর সেম টাইপ অফ ইন্টারেস্ট। আদারওয়াইজ আসলে গ্রুপ হয় না। 2 হতেই হবে। 2 and more আমরা গ্রুপ বলে থাকি। আর এখানে 2 ধরনের গ্রুপের কথা বলেছে, ফরমাল গ্রুপ এবং ইনফরমাল। ফরমাল হচ্ছে অর্গানাইজেশনাল ডেজিগনেটেড যে গ্রুপগুলো থাকে, অর্গানাইজেশন ডিজাইন যেটা করে থাকে, অথরাইজড থাকে, সেগুলোকে আমরা ফরমাল গ্রুপ বলি। অর্গানাইজেশনের মধ্যেও এমন হতে পারে ইনফরমাল গ্রুপ। দিজ আর নট অর্গানাইজেশন আসলে করে দেয় নাই, অর্গানাইজেশনের ডিটারমাইন্ড না, কিন্তু আসলে গ্রুপ ফর্ম হয়েছে, বা অর্গানাইজেশন অনেক সময় ইন্টেনশনালিও করে, যেটা আসলে ইনফরমাল গ্রুপ আমরা বলে থাকি। অর্গানাইজেশন ওটা আসলে অর্গানাইজেশন স্ট্রাকচার এর উপর বেস করে হয়নি। ঠিক আছে? ওগুলো ইনফরমাল গ্রুপ। এটা একটা থিওরি, সোশ্যাল আইডেন্টিটি থিওরি, খুব ইম্পর্টেন্ট একটা থিওরি। আচ্ছা, এই থিওরিটার পড়ার পিছনে কারণ হচ্ছে গিয়ে এই থিওরিটা আসলে আমাদেরকে প্রোভাইড করে, মানে এক ধরনের ইনসাইটস দেখায় যে আসলে ইন্টারগ্রুপ বিহেভিয়ার গুলো আসলে কিরকম হতে পারে। এই জিনিসটা আমাদেরকে আসলে বোঝায় যে কি কারণে আসলে গ্রুপ কনফ্লিক্ট গুলো ক্রিয়েট হয়, কি কারণে আসলে স্টেরিওটাইপ হতে পারে। স্টেরিওটাইপ আপনারা পড়েছেন, কোথায় পড়েছেন মনে করতে পারেন? পারসেপশনে। স্টেরিওটাইপে কি বলে? ওই যে বেসড অন কোন একটা রিজিয়ন অথবা রেস, এথনিসিটি এইসবের উপর ডিপেন্ড করে যে পারসেপশন। হ্যাঁ, এটার উপর বেস করে আসলে কাউকে জাজ করা। ঠিক আছে? এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে, এই ব্যাপারগুলো আসলে বা গ্রুপ কনফ্লিক্ট গুলো কেন অ্যারাইজ হচ্ছে, এইগুলো আসলে সোশ্যাল আইডেন্টিটি থিওরির আসলে মূল ফোকাস। এখন কথা হচ্ছে যে এটা বলা হয়, এই সোশ্যাল আইডেন্টিটি থিওরি এক্সপ্লেইন ইন্টার গ্রুপ বিহেভিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে জিনিসটা কিভাবে হয় সেটা আমরা আগে দেখি, কোন প্রসেসে আসলে হয়। আমরা নিজেরা যদি একটু চিন্তা করে আসলে আমরা জিনিসটা আসলে করতে পারবো। ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই কোনো না কোনো গ্রুপে বিলং করি। যেমন আপনি এখন যে গ্রুপে আছেন, এটা হচ্ছে আপনি স্টুডেন্টের গ্রুপে আছেন। যখন আপনি এখানে আসেন, ইউনিভার্সিটিতে আসেন, আপনি কোন গ্রুপে বিলং করেন? আপনি স্টুডেন্ট। ঠিক আছে? আপনি ফ্যামিলির মধ্যে আপনি অবশ্যই ফ্যামিলি মেম্বার। কোন একটা ডিস্ট্রিক্ট যদি হয়, এরিয়া যদি হয়, আপনি এই গ্রুপে আছেন। কোন একটা দেশ যদি হয়, হ্যাঁ আমরা বাংলাদেশের সাপোর্টার, ঠিক আছে, খেলার মধ্যে। আমরা অল টাইম কোনো না কোনো গ্রুপে আমরা আছি। ফ্রেন্ডদের মধ্যে আমাদের গ্রুপ থাকতে পারে, আছে, গ্রুপ আছে, এটা আছে। সুতরাং আমরা আসলে প্রত্যেকে কোনো না কোনো গ্রুপে বিলং করি। ইন্ডিভিজুয়ালি যদি আমরা নিজেদেরকে দেখিও, কিন্তু আসলে আমরা এই থিওরিটাও যেটা বলে প্রেডিক্ট সার্টেন ইন্টারগ্রুপ বিহেভিয়ার বেসড অন গ্রুপ স্ট্যাটাস। আমাদের অনেকের এবং আমরা সবসময় ট্রাই করি, আপনারাও দেখবেন যে আমি যেরকম, বাট ওয়েন আই এম ইন আ গ্রুপ, ওই গ্রুপটা আসলে কি রকম এটার উপর বেস করে আমি আসলে আমার বিহেভিয়ারটা চেঞ্জ করি। আপনি এখানে যেরকম আছেন অ্যাজ এ স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে যেরকম, আপনি অবশ্যই ফ্রেন্ড গ্রুপের মধ্যে সেরকম না। ঠিক আছে? আপনি কাজিনদের গ্রুপের মধ্যে সেরকম না। আপনি যখন আপনার রিলেটিভসদের ওই গ্রুপের মধ্যে যান, তখন আপনার বিহেভিয়ার, আপনি যখন অফিসে থাকেন সেটা আপনার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? সুতরাং আসলে ওই আমাদের বিহেভিয়ার গুলো চেঞ্জ হয় গ্রুপের স্ট্যাটাস কি, গ্রুপের নর্মস কি। নর্মস হচ্ছে অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার, যেটা এক্সপেক্ট করা হয়, ওইটা অনুযায়ী আসলে আমাদের বিহেভিয়ার গুলো চেঞ্জ হচ্ছে। এবং সোশ্যাল আইডেন্টিটি এই জিনিসটাই বলে, এই জিনিসটা এক্সপ্লেন করে যে ইন্টার গ্রুপ বিহেভিয়ার গুলো আসলে কিরকম হতে পারে। ঠিক আছে? যে এখন কাজটা কিভাবে হয় সেটা একটু বলি। আমরা যেভাবে জিনিসটা করি, সাইকোলজিক্যাল প্রসেস বা কগনিটিভ এক ধরনের
কি বলবো এটাকে অ্যানালিসিস, কগনিটিভ প্রসেসটা কিরকম হতে পারে। এটা হচ্ছে যে আমাদের ফার্স্টে যেটা করি, আমরা আসলে অবশ্যই আমাদের সোসাইটির মধ্যে বলেন বা আমাদের সারাউন্ডিংস এর মধ্যে বলেন, অনেকগুলো কোন একটা বেসের কোন একটা কি বলবো এটাকে বেসের উপর আসলে আমাদের গ্রুপগুলো করা হয়। এমন হতে পারে যেটা বলছিলাম যে সোশ্যাল ফুটবল একটা ওরকম একটা গ্রুপ হতে পারে, ঠিক আছে? আমাদের নিজেদের মধ্যে ফ্রেন্ডদের গ্রুপ হতে পারে, রিলেটিভদের গ্রুপ হতে পারে, আপনি যেখানে থাকেন ওইখানে একটা গ্রুপ হতে পারে, ঠিক আছে? সুতরাং আমরা আসলে ক্যাটাগরাইজ করি সোসাইটির উপর বেস করে যে আসলে কে কোন গ্রুপে আছে, বা রিলিজিয়ান হতে পারে, কোন একটা রেস এথনিসিটি ওইভাবে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। এবং আমরা তারপর যেটা করি যে আইডেন্টিফাই উইথ সার্টেন গ্রুপস দ্যাট পজিটিভলি কন্ট্রিবিউট টু দেয়ার সেলফ কনসেপ্ট। আমরা আসলে আইডেন্টিফাই করি যে আসলে আমরা কোন গ্রুপে বিলং করি, ঠিক আছে? এবং মানুষের মধ্যে একটা খুব ন্যাচারাল টেন্ডেন্সি, যদিও এটা জেনারেলাইজ করা হয় না, সবাই তো অবশ্যই না, আমরা আসলে নিজেদের যে গ্রুপটা সেটাকে অবশ্যই আমরা বেটার মনে করি, এবং আমরা এটাকে মনে করি যে আহ, এটার পক্ষে আমরা আসলে থাকি, বা আমাদের আমাদের সবসময় মনে হয় যে ওইটা থেকে আমরা বেটার, ওই গ্রুপ থেকে আমরা ভালো করছি, ওই গ্রুপ থেকে আমাদের এটা ভালো। অবশ্যই এটা জেনারেলাইজ করা যাবে না, কিন্তু এই ব্যাপারগুলো আসলে এই কগনিটিভ প্রসেস গুলো আমাদেরকে বিভিন্ন ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশন গুলো বলেন, স্টেরিওটাইপ বলেন, প্রেজুডিস বলেন, এই জিনিসগুলোকে ডেভেলপ করে, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম অর্গানাইজেশনাল কনফ্লিক্ট এই জিনিসগুলোকে ট্রিগার করে যে আমরা আসলে কিভাবে জিনিসটাকে দেখছি। হ্যাঁ, অবশ্যই সবাই না, কিন্তু এটা হয় যে সোশ্যাল আইডেন্টিটি থিওরি এটা আসলে করে এক্সপ্লেন দ্য কগনিটিভ প্রসেস গুলো এবং সোশ্যাল কন্ডিশন, ইন্টারগ্রুপ বিহেভিয়ারের মধ্যে এই জিনিসগুলো আসলে কিভাবে ইয়ে করে। এবং আপনি কোন একজন ইন্ডিভিজুয়াল, এবার অর্গানাইজেশনের সাইড থেকে বলি, আপনি যখন অর্গানাইজেশন ম্যানেজমেন্টে থাকবেন, সে আসলে কোন গ্রুপে বিলং করে সেই গ্রুপের স্ট্যাটাস এবং গ্রুপের নর্মস দেখে আপনি তার ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারটা তাকে প্রেডিক্ট করতে পারবেন যে সে কি রকম বিহেভ করতে পারে, ঠিক আছে? যে কোন একজন এরকম যদি হয় যে সে কোন একটা প্লেয়ার, হ্যাঁ, অফিসে কোন একটা জায়গায় জব করে কিন্তু সে খুব ভালো প্লেয়ার, কোথাও কোন একটা ক্লাবে সে খেলে, সে কোন একটা ক্লাবের লিড দেয়, আপনি তখন আসলে ভাবতে পারবেন সে আসলে খুবই এক্সট্রোভার্ট, ঠিক আছে? বা গ্রুপে সে যেরকম এটার একটা এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স গ্রুপের নর্মস এর সাথে সে অ্যালাইন করে, সুতরাং তার বিহেভিয়ার আপনি প্রেডিক্ট করতে পারবেন যে তার আসলে অফিসে বিহেভিয়ার কিরকম হবে। সে অবশ্যই লিডার, সে যদি ক্রিকেট টিমের লিডার হয় বা তার মধ্যে আসলে লিডারশিপের একটা ক্যাপাসিটি আছে, ঠিক আছে, অর্গানাইজ সে করতে পারে, করতে পারবে, আপনারা এই মানে আমরা এই জিনিসগুলো প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে? সোশ্যাল আইডেন্টিটি থিওরি এই জিনিসটাই বলে এবং আমাদের মূল ইয়ে হচ্ছে ইন্টারগ্রুপ যে বিহেভিয়ার গুলো আছে, ইন্টারগ্রুপ বিহেভিয়ার গুলো আসলে আইডেন্টিফাই করা। আচ্ছা, এখানে আমি তার আগে মোটিভেশনেও অনেক গুলো স্লাইডে আমি অনেক ডিটেল অনেক কিছু রেখেছি, এই কারণে যেন আপনি স্লাইড পড়ে বই পড়তে পারেন, ঠিক আছে? কারণ আমাদের যেহেতু টাইম খুবই কম, আজকে হচ্ছে গিয়ে 13 তারিখ, 1 মাস আছে ফাইনাল এক্সামের। সো আপনারা স্লাইড গুলো পড়ে তারপর আপনারা যদি বইয়ে জাম্প করেন তাহলে আসলে আপনাদের জন্য একটু সুবিধা হতে পারে। সেজন্য স্লাইড গুলো অনেক ডিটেইলে আমি আবার ইয়ে করেছি, অনেকগুলো স্লাইড। এটা আমাদের নেক্সট টপিক, গ্রুপ প্রপার্টিজ। আচ্ছা, আমরা এখানে গ্রুপ প্রপার্টিজ যেগুলো দেওয়া আছে, রোলস, নর্মস, স্ট্যাটাস, সাইজ, কোহেসিভনেস, আমরা এই জিনিসগুলো পড়বো এবং মোটামুটি এগুলো ডিটেইলে পড়বো। এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসে পরীক্ষায়। রোলস, নর্মস, স্ট্যাটাস, সাইজ এন্ড কোহেসিভনেস। গ্রুপ আসলে মানে কোন জিনিসগুলো নিয়ে আসলে গ্রুপ ইয়ে হয়, এই যে এগুলো আসলে গ্রুপ প্রপার্টিজ এ বলা হয়। আচ্ছা, রোলস হচ্ছে গিয়ে আচ্ছা রুলস না, কিন্তু রোলস আমরা অবশ্যই সব জায়গায় আমরা যে যে গ্রুপে থাকি, এবং এটা হয় যে আমরা তো কোনো সময় একটা গ্রুপে থাকি না, উই মে বিলং টু সেভারাল গ্রুপস এট আ টাইম। আপনি একই সাথে অনেক ধরনের অর্গানাইজেশনের ভিতরে অনেক ধরনের গ্রুপে আপনি আছেন, ঠিক আছে? অর্গানাইজেশনের বাইরে আপনি আপনার ওভারঅল লাইফে আপনি অনেকগুলো গ্রুপ আপনি এট আ টাইম আপনি অনেকগুলো গ্রুপ মেনটেন করছেন, ঠিক আছে? এবং প্রতিটা গ্রুপের কিছু এক্সপেক্টেড বিহেভিয়ার আছে, যেটা আসলে এরকম আছে যে এটা আসলে এই এই আপনাকে এইরকম রোল প্লে করতে হবে, যেটা একটু আগে বলছিলাম যে অ্যাজ আ ফ্রেন্ড আপনি ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওই গ্রুপের মধ্যে আপনি একরকম, অফিসে আপনি একরকম,
কাজিনদের সাথে একরকম, রিলেটিভদের সাথে একরকম, ঠিক আছে? যাদের সাথে আমাদের খুব ফর্মাল রিলেশন তাদের সাথে আমরা এক ধরনের রোল প্লে করি। সুতরাং আসলে রোল হচ্ছে এক্সপেক্টেড বিহেভিয়ার, যেটা আসলে ওভারঅল আসলে করা হয়। আচ্ছা, এখানে দুটো জিনিস আছে যেটা আসলে অনেক সময় এক ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি করে। এটার ইনকনসিস্টেন্সিটা, এটা হচ্ছে রোল পারসেপশন, একটা হচ্ছে রোল এক্সপেকটেশন। আচ্ছা, পারসেপশন বলতে যেটা বোঝায়, কোন একটা রোল আমরা যখন প্লে করব, আমরা নিজেরা কি ভাবি যে আসলে এই রোলটা কিভাবে প্লে করা হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা কিভাবে শিখি বলেন তো? কেউ কি বলতে পারবে এটা আমরা কিভাবে শিখি? আমরা কিন্তু এভাবে বলি যে অনেক সময় যে ধরেন আহ, অনেক ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তারা আসলে জানে না যে আসলে কিভাবে আহ, স্কুলে তাদের ইয়েটা কিরকম হবে সেটা তারা জানে না, কিন্তু একটা সময় আসলে আমরা দেখতে দেখতে শিখে যাই যে আসলে এইভাবে এক্সপিরিয়েন্সের মাধ্যমে। এক হচ্ছে এক্সপেরিয়েন্স, দুই হচ্ছে অবজারভেশন। আমরা আসলে শিখি যে আমি যদি এটা হতে যাই তাহলে আমাকে আসলে এইভাবে আসলে বিহেভ করতে হবে, এবং এটা হচ্ছে আমার পারসেপশন যে আমি যদি এখানে যাই, এই গ্রুপে আমি বিলং করি, আমি আসলে কিভাবে দেখছি আমার এইভাবে করতে হবে। এবং অনেক সময় ছোট বাচ্চাদের কিন্তু এই কারণে যে প্রি স্কুলে দেয়া হয় যে আসলে পড়াশোনা শেখানোর জন্য না, বিভিন্ন ভাবে স্কুলে থাকলে তাকে কিভাবে থাকতে হবে এই জিনিসটা সে অবজার্ভ করে, সে তার এক্সপিরিয়েন্স থেকে বোঝে না এখানে আসলে এইভাবে বসে থাকতে হবে, ঠিক আছে? মানে বাসায় যেটা করা যায় সেটা করা যায় না, ঠিক আছে? বা আমরা যখন আস্তে আস্তে বড় হই, আমরা যখন বিভিন্ন জায়গায় রোল প্লে করি, অ্যাজ এ টিচার আমি এক ধরনের রোল প্লে করছি, হয়তোবা এমন হচ্ছে যে আমার রিলেটিভদের সাথে, আপনাদেরও এটা হচ্ছে যে কলিগদের সাথে এক ধরনের রোল প্লে করছেন, ফ্রেন্ডদের সাথে এক ধরনের রোল প্লে করছেন, এবং এটা আমরা আসলে শিখে এক্সপিরিয়েন্স থেকে এবং আমাদের অবজারভেশন থেকে শিখি যে আমাদের আসলে কি ধরনের রোল প্লে করতে হবে। রোল পারসেপশন একটা, এক্সপেকটেশন হচ্ছে আরেকটা, যে হাউ পিপল এক্সপেক্ট উই আর এক্সপেক্টেড টু বিহেভ। মানুষ আসলে কি আমাদের থেকে আশা করে যে আমরা আসলে কিরকম বিহেভ করব। এখন আপনি বলতে পারেন একই তো কথা, যে আমি কিভাবে, কিন্তু জিনিসটা এক না এই হিসেবে আমি কিভাবে দেখছি ওইখানে আসলে কি রোল প্লে করবো, এটা হচ্ছে হাউ আই এম এক্সপেক্টেড টু বিহেভ, আমাকে কিভাবে মনে করা হচ্ছে আমি সেখানে বিহেভ করব, ঠিক আছে? আচ্ছা, অর্গানাইজেশনের দিক থেকে আসলে একটা এক্সাম্পল দিই, এবং অর্গানাইজেশন থেকে এক ধরনের সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট থাকে, আনরিটেন, এটা কিন্তু আসলে বলা মানে এরকম কিছু না, ফর্মাল কিছু না, যে ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ি তারা দুজনে আসলে এক ধরনের রোল এক্সপেকটেশন বা রোল পারসেপশনের মধ্যে থাকে। আপনি যখন জয়েন করেছেন আপনি জানেন যে আসলে আপনাকে কিভাবে, টাস্ক নিয়ে কিন্তু কথা বলছি না, জব নিয়ে না, দ্য ওয়ে ইউ বিহেভ, আপনাকে কিভাবে বিহেভ করতে হবে, এটা এক ধরনের আপনি আসলে আগে থেকেই জানেন, ঠিক আছে? মানে আপনি কিভাবে পুরো জিনিসটা, না আমি আসলে এখানে আমাকে ফর্মালি থাকতে হবে। এক্সপেকটেশনে যেটা বলা হয় সেটা হচ্ছে অর্গানাইজেশন কিভাবে আসলে আপনার কাছে কি ধরনের বিহেভ সে এক্সপেক্ট করছে, ঠিক আছে? যেটা হয়, যদি এখানে কোনো ধরনের ইনকনসিস্টেন্সি থাকে, যে সাইকোলজিক্যাল এক ধরনের কন্ট্রাক্ট থাকে, যে আপনি যেভাবে ভাবছেন অর্গানাইজেশন আসলে সেইভাবে ভাবছে কিনা। যেমন আপনি যখন জয়েন করেছেন আপনি এটা ভাবছেন যে আমার রোল হচ্ছে আমাকে টাইমলি যেতে হবে, আমাকে এই কাজটা করতে হবে, আমাকে পাংচুয়াল হতে হবে, আমাকে গুড রিলেশন মেনটেন করতে হবে, আমার ইন্টারপার্সোনাল অথবা এক ধরনের ভালো অ্যাটমসফিয়ার যেন থাকে সেটা আমাকে এনশিওর করতে হবে। অর্গানাইজেশন আবার আপনার থেকে অনেক কিছু ভাবছে যে তাকে আসলে এইটা করতে হবে। যদি তার মধ্যে এক ধরনের মিসম্যাচ তৈরি হয় যে আপনি আসলে অর্গানাইজেশন আপনার এটা ফুলফিল করতে পারছে না, বা আপনি অর্গানাইজেশন থেকে, আমাদেরও কিছু চাওয়ার থাকে যে আমরা এক্সপেক্ট করি অর্গানাইজেশন বা ম্যানেজমেন্ট আমাদেরকে ফেয়ারলি ট্রিট করবে, এবং তার যে রোলটা আছে যেভাবে করার কথা সেভাবে হবে, আমাকে ফ্লেক্সিবিলিটি থাকবে, আমাকে টাইম শেষে আমাকে কাজ করতে বলবে না, ঠিক আছে? আমার উপর এক্সট্রা বার্ডেন যেন না হয়, অর্গানাইজেশন সেটা দেখবে। এখন অর্গানাইজেশন যাচ্ছে না, সে আসলে কেন নিজের মনে করে কাজটা করতে পারছে না, হ্যাঁ, ঠিক আছে? ওই যে জিনিসটা, যে রোল এক্সপেকটেশন এন্ড রোল পারসেপশন, আপনি কিভাবে ভাবছেন আর অর্গানাইজেশন কিভাবে ভাবছে, যদি এরকম হয় যে অর্গানাইজেশন বা ম্যানেজমেন্ট আপনার এটা আসলে ফুলফিল করতে পারছে না যে আপনি যেভাবে দেখছেন, তাহলে যেটা হয় আসলে আলটিমেট পারফরমেন্সটা আসলে ফল করে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে কাউন্টার প্রোডাক্টিভ ওয়ার্ক বিহেভিয়ার গ্রো করে। আমরা এরকম আরেকটা টার্ম পড়েছিলাম, অর্গানাইজেশনাল সিটিজেনশিপ বিহেভিয়ার, ওসিবি যেটা।
এখানে এটা আরেকটা টার্ম কাউন্টার প্রোডাক্টিভ ওয়ার্ক বিহেভিয়ার এখানে ডেভেলপ করে, যেটা আসলে আলটিমেট এমপ্লয়ীদের মধ্যে আসলে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়। অর্গানাইজেশনাল সেন্স থেকে যদি বলি যে যেহেতু একটা এই মিসম্যাচ গুলো হয়, তখন আসলে একদম ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়। আরেকটা পয়েন্ট ছিল, আমি আসলে ওগুলো রাখিনি, রোল কনফ্লিক্ট। আর যেটা হয় যে আমরা একটা টাইম যখন বিভিন্ন গ্রুপে থাকি, তখন আমাদেরকে উই হ্যাভ টু পারফর্ম সেভারাল রোলস। তখন আসলে রোল গুলোর মধ্যে যদি এরকম হয় যে একদম ডিফারেন্ট, তখন আসলে এক ধরনের রোল কনফ্লিক্ট তৈরি হয় এবং এটা আমাদের মধ্যে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে। যেমন এরকম আছে অনেক সময় যে ধরেন একটা টাইম আপনি আহ, বিভিন্ন ধরনের আপনি হয়তোবা আহ, বাসার মধ্যে হয়তোবা কি বলবো এটাকে, অ্যাজ আ ফাদার আপনার কিছু রেসপন্সিবিলিটি আছে, অ্যাজ আ মাদার আপনার রেসপন্সিবিলিটি আছে। আবার আপনি যখন জবে যাচ্ছেন, হয়তো এমনও হতে পারে আপনার ছেলে বা মেয়ে ওখানে হয়তোবা জব করে, ঠিক আছে, বা ওখানে সে পড়তে যায়, বা এরকম হতে পারে যে একজন ডক্টর, পেশেন্ট হচ্ছে তার মেয়ে বা তার ছেলে, তার রিলেটিভ, ঠিক আছে। তো রোল কনফ্লিক্ট তৈরি হয় এবং এই জিনিসগুলো আসলে এক ধরনের স্ট্রেস তৈরি করে, ঠিক আছে। এবং যেটা বলা হয় যে রোল কনফ্লিক্ট আসলে এটা খুব ন্যাচারাল, অর্গানাইজেশন হতে পারে, কিন্তু যতটা সম্ভব আসলে এটাকে হ্যান্ডেল করা বা মিনিমাইজ যদি করা যায় সেটা বেটার। রোল কনফ্লিক্ট আমি আসলে রাখি না এখানে, কারণ অনেক কিছু আছে, মানে পড়তে গেলে শেষই হবে না। নাম্বার টু প্রপার্টিজ যেটা আছে, নাম্বার ওয়ান হচ্ছে রোলস নট রুলস, নাম্বার টু হচ্ছে নর্মস, acceptable standards of behavior, যেটা আসলে it is expected but it is not imposed. রুলস যেটা বলা হয় সেটা হচ্ছে অর্গানাইজেশনের রুলস হচ্ছে ইম্পোজ করা হয়, and you have to follow the rules, you have to মেনটেন, মানে এগুলো আমাদেরকে কি করতে হবে, আহ, মেনে চলার একটা ব্যাপার থাকে। কিন্তু নর্মস আসলে এরকম ইম্পোজড কিছু না, বাট ইট ইজ এক্সপেক্টেড অ্যান্ড একসেপ্টেবল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার, যে বিহেভিয়ারটা আসলে আশা করা হয় এবং এই গ্রুপে যারা থাকবে তারা আসলে প্রত্যেকে এইভাবে বিহেভ করবে, ঠিক আছে। অর্গানাইজেশনে যেমন হয় পারফরমেন্স নর্মস, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বা অ্যাপয়েন্ট করা হয়েছে যে জবের জন্য, মিনিমাম আপনি ওই কাজগুলো জানেন, আহ, সেটা খুবই ন্যাচারাল বা নর্মালি, ঠিক আছে, নর্মালি দেখা হচ্ছে যে আপনার এইটুকু পারফরমেন্স আপনার দিতে হবে, ঠিক আছে, বা দেয়া উচিত বা দেওয়ার কথা, এটা খুবই আনরিটেন আর কি, এটা তো হতেই হবে, ঠিক আছে। মিনিমাম একটা লেভেল অফ অ্যাকসেপ্টেবল ওয়ার্ক আপনাকে করতে হবে। আপনি যে নলেজ নিয়ে এসেছেন, যে এক্সপার্টাইজ নিয়ে এসেছেন, এখন ক্রিকেট মাঠে খেলতে গিয়ে যদি বলেন আমি খেলতে পারি না, তাহলে তো হবে না, ঠিক আছে। এটা হচ্ছে পারফরমেন্স নর্মস, এটা ইট ইজ এক্সপেক্টেড যে সে যখন ওইটুকু গিয়েছে, ন্যাশনাল টিমে খেলছে, আমরা ধরেই নি তার ওইটুকু পারফরমেন্স তো তার আসলে হতেই হবে, বা ওখানে গিয়ে সে তার এটা বলা মানায় না যে সেটা জানে না, সেটা পারে না। খারাপ হতে পারে, পারফরমেন্স খারাপ ভালো হতে পারে, কিন্তু পারে না জানে না সেটা তো খুবই এক্সপেক্টেড যে আমরা ওইটুকু সে জানে সেটা আমরা ধরে নিই। দেন অ্যাপিয়ারেন্স নর্মস, অনেক জায়গায় তো বলে দেয়া থাকে অর্গানাইজেশনের, মানে নর্মস হচ্ছে অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার, আনরিটেন, বাট অনেক জায়গায় কিন্তু লেখা থাকে যে আপনার আসলে আউটফিট কি হবে ওখানে যদি যান, কোন একটা কনফারেন্স হতে পারে, কোন একটা সেমিনার হতে পারে, কোন একটা মিটিং হতে পারে, অফিসিয়াল গেট আপ আপনার কিরকম হতে পারে, ঠিক আছে, একদম বলা নাই, কিন্তু আপনি আসলে ওই যে দেখেও এটা আসলে নর্মস, এই স্ট্যান্ডার্ড সবাইকে মেনটেন করতে হবে, সুতরাং এই অ্যাপিয়ারেন্স নর্মস থাকতে পারে। সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট নর্মস, আমরা ধরে নিই ফ্রেন্ডরা আমাদের খোঁজ খবর নেবে, আহ ভালো একটা রিলেশন থাকবে, ঠিক আছে। অ্যালোকেশন অফ রিসোর্স নর্মস, অর্গানাইজেশনের দিক থেকে যদি বলি, কিভাবে আসলে রিসোর্স অ্যালোকেট হবে, অনেক সময় বলা থাকে না, কিন্তু আসলে কে কতটুকু ইউজ করবে, কিভাবে ইউজ হবে, এগুলো আসলে আনডিফাইন্ড একটা নর্মস থাকে, যে কিভাবে আসলে কাজগুলো হবে। যদি এগুলো বলা, অনেক সময় যে রুলস তো বলা থাকে, কিন্তু নর্মস এ হচ্ছে ইট ইজ একসেপ্টেবল দ্যাট ইউ হ্যাভ টু নো দিস, আপনি জানবেন এবং আপনি এটাকে আসলে মেনে চলবেন, কিন্তু আসলে এটা অর্গানাইজেশন থেকে যে খুব বলে দেওয়া আছে সেরকম না। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যখন অনেক ধরনের গ্রুপে থাকি, তখন আসলে আমাদের এক একটা গ্রুপের এক এক ধরনের অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার থাকে। যদি আমাদেরকে অনেক ধরনের নর্মস এট আ টাইম মেনটেন করতে হয়, তখন আসলে আমরা কি করব? এরকম হতে পারে না যে এট আ টাইম আপনাকে অনেক ধরনের নর্মস মেনটেন করতে হতে, যেমন ধরে নেন আপনি কোন একটা প্রোগ্রামে গিয়েছেন, অফিসের থেকে দেখেন কারোর সাথে ম্যাচ করে কিনা,
কোনো একটা কনফারেন্স টাইপের বা এরকম হতে পারে, অনেক অনেক ধরনের অর্গানাইজেশন থেকে অনেকে এসেছে। আপনি আপনার অফিসের থেকে আপনি ওখানে পার্টিসিপেট করেছেন এবং কোনো একটা পজিশন আপনি বিলং করেন, আপনি ওখানে পার্টিসিপেট করেছেন। আহ, ওখানে আসলে কিছু অ্যাপিয়ারেন্স নর্মস আছে এবং আপনার দেখা যাচ্ছে যে পারফরমেন্স নর্মস, আপনি কি বলবেন, কতটুকু ফর্মালিটিস ওখানে মেনটেন করবেন, ওগুলো হচ্ছে ওগুলো তো বলে দেওয়া হয় না, কিন্তু নর্মস আপনি এটা মেনটেন করবেন। এখন কথা হচ্ছে অন্য অর্গানাইজেশন থেকে আপনার খুব বেস্ট ফ্রেন্ড এসেছে এবং এখন আপনাদের মধ্যে আসলে কথা হচ্ছে। এখন তার সাথে যে আপনার ইন্টারাকশন, যেহেতু আপনার খুব ভালো ফ্রেন্ড, আপনারা আসলে ওইভাবে ফর্মালি কখনোই কথা বলেন না, ঠিক আছে? তার সাথে ওইটা নর্মস না যে একদম খুব ফর্মালি ওই ফর্মালিটি গুলো মেনটেন করতে হবে, কিন্তু জিনিসটা আসলে একটা টাইম আপনি আসলে দুটো গ্রুপের মধ্যে মানে সে আপনার ফ্রেন্ডও কিন্তু অর্গানাইজেশনের সে একটা পার্ট, আপনি আসলে যেখানে গিয়েছেন সেখানে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি আসলে কোন গ্রুপের নর্মসটা আসলে ফলো করবেন। আপনি বুঝতে পেরেছেন কোশ্চেন? আমরা অনেক সময় এরকম সিচুয়েশনে পড়ি। ম্যাডাম অফিসে থাকলে সেক্ষেত্রে ম্যাডাম অফিসিয়াল নর্মসটাই তো ফলো করা উচিত। আর যখন পার্সোনাল রিলেশন অথবা মানে আউট অফ অফিস যখন থাকবে সেক্ষেত্রে পার্সোনাল রিলেশন যেটা আছে হয়তো ওইটা মেনটেন করা যেতে পারে। আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে রেফারেন্স গ্রুপ। মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ যেটা আছে, এটা তো আমি একটা এক্সাম্পল দিলাম, সুতরাং আপনি আমার এক্সাম্পলে অ্যান্সারটা দিলেন, কিন্তু যদি সিচুয়েশন এটা হয়, ইউ হ্যাভ টু মেনটেন দ্য নর্মস অফ দ্য রেফারেন্স গ্রুপ। রেফারেন্স গ্রুপ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ এখানে যেটা আছে, সেটাটা আমরা আসলে আমি ট্রাই করে আসলে সবটা মেনটেন করা যায় কিনা, কিন্তু অনেক সময় দেখা যায় যদি কন্ট্রাডিক্ট করে, we have to think about it and we have to maintain the reference groups norm. ঠিক আছে? রেফারেন্স হচ্ছে ইম্পর্টেন্ট যে গ্রুপটা আছে, এটার মধ্যে অবশ্যই আমরা এখন এক্সাম্পলটা যদি দেখি, এটা অবশ্যই একটা ফর্মাল সেশন যদি হয়, আপনার ওখানে ওই নর্মসটাকে মেনটেন করতে হবে। ওটা ফ্রেন্ডশিপ গ্রুপ থেকেও ইম্পর্টেন্ট গ্রুপ তখন, সুতরাং আপনাকে আসলে ওই নর্মসটাতে যেতে হবে। আমি অনেক সময় কিন্তু এই টার্ম গুলো দিতে বলি যে আসলে এই যদি হয় সিচুয়েশন, আপনি আসলে কি করবেন, কোন এটা মেনটেন করবেন। কোয়েশ্চেনটা অ্যান্সারটা হচ্ছে রেফারেন্স গ্রুপ, এটা আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? এই টার্ম গুলো একটু মনে রাখবেন, যে কগনিটিভ ডিসঅনেন্স যেরকম দিয়েছিলাম, অ্যাটিটিউড অনেকে এত মিক্স করেছে। আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন করেছি। অ্যাটিটিউডে ছিল, পার্সোনালিটির মধ্যে ছিল 3-4, লিখছে পার্সোনালিটি, দিচ্ছে অ্যাটিটিউডের মানে বা লিখছে হয়তো বা অ্যাটিটিউড, দিচ্ছে ওখানে পার্সোনালিটি। বা কগনিটিভ ডিসঅনেন্স, অনেকে বলছে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, কিন্তু কগনিটিভ ডিসঅনেন্স এক ধরনের পিপলস অ্যাটিটিউড, নট পার্সোনালিটি। কিন্তু অনেকে এটা ইন্ট্রোভার্ট লিখেছে, এক্সট্রোভার্ট লিখেছে। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট পার্সোনালিটির মধ্যে পড়ে। ঠিক আছে? আচ্ছা, নর্মস সাধারণত আসলে পজিটিভই হয়, অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ডস বিহেভিয়ার, কিন্তু নর্মস আসলে নেগেটিভও হতে পারে, যেটা আসলে অর্গানাইজেশনের জন্য খুবই খারাপ একটা করে নিয়ে আসে এবং অর্গানাইজেশনকে, যে একটু আগে যেটা বলছিলাম, এটা একটা ডেভিয়েন্ট ওয়ার্কপ্লেস বিহেভিয়ার দিকে ডাইভার্ট করে। যেটা আসলে ডেভিয়েন্ট, যে মানে কথাটা শুনলেই বোঝা যায় অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বা খারাপ দিকে আসলে, বা পজিটিভ কিছু না, ভায়োলেন্সের দিকে আসলে এমপ্লয়ীদেরকে নিয়ে যায়। যে নর্মস এরকম হয়েছে, এটার সাথে আসলে আরো রিলেটেড অর্গানাইজেশনাল কালচার। এটা এরকম যদি হয়, অর্গানাইজেশন এমন ভাবে সেটই হয়ে গেছে, সবাই দেরিতে আসছে, সবাই লেট, দেন যে স্ট্যান্ডার্ড যেগুলো মেনটেন করার কথা, অ্যাপিয়ারেন্স নর্মস বলেন বা পারফরমেন্স নর্মস, ওগুলো মেনটেন হচ্ছে না। ঠিক আছে? আলটিমেট যেটা হয়, এই নর্মগুলো এবং ওখানে ফেয়ার ফেয়ার ট্রিটমেন্ট হচ্ছে না। ঠিক আছে? বায়াসনেস আছে, এই ধরনের এগুলো জাস্টিস এস্টাবলিশ হয় না। এটা যখন একটা কালচারে দাঁড়িয়ে যায়, এটা যখন এস্টাবলিশ হয়ে যায়, এটাই যখন নর্মস হয়ে যায়, তখন আমরা এগুলোকে নেগেটিভ নর্মস বলতে পারি। এবং অর্গানাইজেশন আলটিমেট ডেভিয়েন্ট ওয়ার্কপ্লেস, এমপ্লয়ীদের বেলায় যেটা হয় অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের দিকে তারা আসলে করে। আপনি যখন অল টাইম দেখবেন যে জাস্টিস হবে না, সেটাই এস্টাবলিশ করে ফেলেছে অর্গানাইজেশন বা এস্টাবলিশ হয়ে গিয়েছে, এমপ্লয়ীরা যেটা করবে আলটিমেট অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের দিকে তারা চলে যাবে, তাদেরকে আসলে ওই ইয়েতে রাখা যাবে না। অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার যেরকম হতে পারে, এটা হচ্ছে বই খুব সুন্দর করে দেওয়া আছে। প্রোডাকশন রিলেটেড হতে পারে, প্রপার্টি রিলেটেড হতে পারে, পলিটিক্যাল হতে পারে, পার্সোনাল অ্যাগ্রেশন হতে পারে, ভার্বাল থেকে একদম ফিজিক্যাল অ্যাটাক পর্যন্ত হতে পারে। ঠিক আছে? প্রোডাকশন এরকম হতে পারে, আপনি কাজ করতে পারেন বাট ইউ আর নট ইন্টারেস্টেড টু গিভ ইউ ফুল এফোর্ট। আপনার ভালো লাগে না, কারণ আপনি জানেন এখানে জাস্টিস নাই।
ঠিক আছে, মানে এটাই নর্মস অর্গানাইজেশনে যে ফেয়ার জাস্টিস হয় না, ফেয়ার ট্রিটমেন্ট নাই এখানে। বা প্রপার্টি, দেখা যাচ্ছে অর্গানাইজেশনে কোনো জিনিসপত্র বা অ্যাসেট যেগুলো আছে তার প্রতি কোনো মায়া নাই, ঠিক আছে, ওগুলো নষ্ট হচ্ছে হচ্ছে বা উম, হয়তো বা রাগ করে ভেঙে ফেললো, কম্পিউটারে ভেঙে ফেললো, ঠিক আছে, কোনো নাই, ঠিক আছে। আলটিমেট যে ওয়ার্ক প্লেস বিহেভিয়ার, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের দিকে ডাইভার্ট হয়। কোনো একটা গ্রুপের বা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের বিহেভিয়ার আলটিমেট ওভারঅল পুরো অর্গানাইজেশনের মধ্যে এটা ছড়িয়ে পড়ে, এবং ওই যে কে কাকে ফেভার করবে, কিভাবে আসলে আলটিমেট এই জিনিসগুলো আসলে বেড়ে যায়, এবং পার্সোনাল অ্যাগ্রেশন যেটা একদম পার্সোনাল অ্যাটাক পর্যন্ত হতে পারে। নাম্বার 3, প্রপার্টিস। ফার্স্টে পড়েছে রোলস, তারপর নর্মস, তারপর স্ট্যাটাস। সোশ্যালি ডিফাইন্ড পজিশন, যেটা আসলে ডিফাইন করা হয় যে তারা আসলে কোন নিয়ে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে in case of organization, sometimes employees or other persons, they are given the rank or position. এটা হয়তো অর্গানাইজেশন থেকে এরকম হতে পারে যে তাকে আসলে অথরাইজড ওই পজিশনে, বা অন্যভাবে আমরা যদি চিন্তা করি সোশ্যালি ডিফাইন্ড পজিশনও কিন্তু পায়। আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে যারা আসলে গ্রুপ অ্যাসাইনমেন্ট করে, অনেক সময় দেখবেন যে কোন একটা সফটওয়্যার হয়তো ইউজ করতে হবে, কোন একটা কাজ করতে হবে। এখন দেখা যাচ্ছে গ্রুপে কেউ পারে না, একজনই পারে। এখন দেখা যাচ্ছে তাকেই সবসময় একটু ইয়ে করতে হবে, না ঠিক আছে ওর বেলায় একটু ছাড় দেওয়া হচ্ছে, কারণ সে গ্রুপে, এটা একটা ইনফর্মাল গ্রুপ, আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার গ্রুপ, অবশ্যই ফর্মাল না। এই গ্রুপে দেখা যাচ্ছে যে আপনারা সবাই তাকে একটু ইয়ে করতে হচ্ছে। এটা কেন করতে হচ্ছে? কারণ আলটিমেট তার আসলে এক ধরনের অ্যাবিলিটি আছে, মানে ওই কাজটা করার অ্যাবিলিটি আছে, বা তার এক ধরনের এক্সপার্টাইজ আছে, ওটার জন্য সে আসলে গ্রুপে এক ধরনের স্ট্যাটাস পেয়েছে। বা এমন হতে পারে সে আসলে এমনি পাওয়ার বিলং করে, সুতরাং এই জিনিসটা আসলে তাকে গ্রুপের সামনে নিয়ে এসেছে, বা ওই গ্রুপে আসলে তাকে এক ধরনের পাওয়ার দিচ্ছে। এবং পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স, কিছু মানুষ আসলে আলটিমেট কোন একটা গ্রুপ হয়েছে, পুরো গ্রুপের কন্ট্রোল আসলে তার মধ্যে, আপনি আপনি নিজেও জানেন না, হয়তো বা সে খুব ভালো কথা বলতে পারে, সে খুব ভালো কাজ করতে পারে, সে খুবই দেখতে ভালো। সুতরাং এই জিনিসগুলো আসলে ওভারঅল দেখা যায় যে সে আসলে গ্রুপের মধ্যমণি হয়ে গিয়েছে, ঠিক আছে। সুতরাং এগুলো হতে পারে। আবার অর্গানাইজেশন থেকে, আমরা যদি অর্গানাইজেশন সেন্সে বলি, অর্গানাইজেশন ডিফাইন পজিশন আর র্যাঙ্ক হতে পারে, যেটা আসলে মেম্বারদের মধ্যে এক একজন হয়তো এক এক ভাবে আসলে ইয়ে করতে পারে। এখন কথা হচ্ছে স্ট্যাটাস কিন্তু সবারই থাকে, গ্রুপের মধ্যে স্ট্যাটাস সবারই থাকে। এখন কথা হচ্ছে যে স্ট্যাটাসটা যদি এরকম হয়, পাওয়ার ইনইকুয়ালিটি যদি অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু গ্রুপের মধ্যে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়। অবশ্যই গ্রুপে সবার স্ট্যাটাস একই রকম থাকে না। আপনাদের অর্গানাইজেশন যদি চিন্তা করেন, সিনিয়ররা, একটা গ্রুপ যদি এরকম ফর্ম হয়, সিনিয়র এন্ড জুনিয়র সবাই থাকে, সিনিয়ররা অবশ্যই এক ধরনের পাওয়ার হোল্ড করে সিনিয়রিটির জন্য, এক্সপেরিয়েন্সের জন্য, তার কাজের জন্য, ঠিক আছে। এবং জুনিয়ররা এক্সপেরিয়েন্স কম, বা তার এই যেই জন্য গ্রুপ ফর্ম করা হয়েছে, সেই কাজে তার আসলে ওইভাবে এক্সপেরিয়েন্স নেই যেটা আসলে সিনিয়রের আছে, ঠিক আছে। কিন্তু পাওয়ার ইনইকুয়ালিটি যদি ক্রিয়েট হয়, আলটিমেট আসলে গ্রুপের মধ্যে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়, এবং গ্রুপের নিউ আইডিয়া জেনারেট হয় না। এটা কিভাবে হয় না, কেউ কি বলতে পারে? কেউ কি বলতে পারবে কিভাবে জিনিসটা হয়? এটা হয়, সেটা হচ্ছে যারা হাই স্ট্যাটাস বিলং করে গ্রুপের মধ্যে, তারা আসলে অনেক অ্যাসার্টিভ হয়। তারা, আচ্ছা এটা না, তারা অনেক অ্যাসার্টিভ হয় এবং তারা আসলে অনেক ভোকাল হয়। তারা গ্রুপের মধ্যে এক ধরনের ডোমিনেন্ট পাওয়ার, তারা আসলে এই জিনিসটা হোল্ড করে। যে কারণে হয় অনেক সময় যে ইনইকুয়ালিটি যদি হয়, আমরা কিন্তু দেখা যাচ্ছে যে হায়ারার্কি অনুযায়ী আসলে সবার একটা স্ট্যাটাস আছে, সিনিয়ররা অবশ্যই হাই স্ট্যাটাস বিলং করে, কিন্তু এটার মধ্যে যদি ইনইকুইটি থাকে, যে যতটুকু তার থেকেও বেশি হয়ে যায়, আলটিমেট গ্রুপের মধ্যে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন থাকে, ঠিক আছে। অবশ্যই এটার মধ্যে একটা, আমরা কিন্তু ইকুয়াল নিয়ে কথা বলছি না, ইকুইটি নিয়ে যখন আমরা কথা বলি, তখন আসলে যার যেরকম পাওয়ার কথা সেটা যদি না দেওয়া যায়, ইনশিওর করা যায়, তখন এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়। এবং আরেকটা জিনিস দেখা যায় যে, আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা হচ্ছে যে আমরা যদি নর্মস এবং স্ট্যাটাসের সাথে আসলে
নর্মস হচ্ছে তার আগের গ্রুপ অফ প্রপার্টিজ যেটা ছিল অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার। নর্মস এর সাথে যদি আমরা স্ট্যাটাসকে আসলে একটু মিলাই, হাই স্ট্যাটাস পিপল আসলে অনেক সময় দেখা যায় যে আসলে তাদের ওই প্রেশারটা থাকে না যে ওই নর্মসটা ফিল আপ, নর্মসটাকে আসলে ধরে রাখার। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আহ, মানে আমরা যখন কোনো একটা বড় কনফারেন্সে যাব বা বড় কোনো একটা প্রোগ্রামে যাব, আমরা চেষ্টা করি যে কিভাবে আসলে ফর্মাল এই যে অ্যাপিয়ারেন্স লুক যেটা আছে, অ্যাপিয়ারেন্স নর্ম যেটা আছে, কিভাবে যেতে হবে ওইভাবে আসলে আমাদেরকে ভাবতে হয়। কিন্তু যারা আসলে হাই স্ট্যাটাস পিপল যারা আছে, হাই স্ট্যাটাস মেম্বার্স যারা আছে, মার্ক জাকারবার্গই যদি হয় বা ধরেন বড় এরকম কোন সেলিব্রিটি যদি হয়, সে খুব ক্যাজুয়ালি যেতে পারবে এবং এটাতে আসলে কোনো প্রবলেম নেই। কারণ হাই স্ট্যাটাস পিপল যারা আছে তারা নিজেদের ইমেজ বা অনেক সময় এমন ভাবে তারা তৈরি করে রাখে বা প্রোটোকল সব মানে সবাই মানছে, হাই স্ট্যাটাস পিপল অনেক সময় দেখা যাচ্ছে সে মানছে না, তাতে আসলে খুব তার ওই প্রেশারটা নাই যে ওই নর্মস তাকে মানতেই হবে। ঠিক আছে, এখানে আমার এটা ইয়ে করার সময় আসলে ওই যে আহ, আহ, গান্ধীর কথা মনে পড়েছে যে সে আসলে যেভাবে আসলে নিজেকে প্রেজেন্ট করেছে, এখন সে আসলে ওই জায়গায় আসতে পেরেছিল বলে, হাই স্ট্যাটাসে বিলং করে বলেই আসলে তার অ্যাপিয়ারেন্স নর্ম বা সে তো আসলে বাইরের যে, সে কিন্তু আগে, আপনারা কি জানেন গান্ধীর কথা কি জানেন, সে কিন্তু আগে কিন্তু সে কি বলবো এটাকে মানে ফর্মাল যে আউটফিট, সে কিন্তু ফর্মাল আউটফিটে ছিল এবং সে সম্ভবত তাকে আফ্রিকা না কোথায় যেন তাকে, আমাদের যেরকম বিসিএস দিয়ে করা হয় না, তাকে ওইরকম আফ্রিকার কোন একটা দেশে তাকে পোস্টিং ছিল তার ওখানে, কিন্তু ওখানে তার সাথে এক ধরনের ইয়ে হয়েছিল সম্ভবত, মানে স্টোরিতে আমি যেটা পড়েছি যে তাকে আসলে ব্ল্যাক দেখে আসলে ওইভাবে ট্রিট করা হয়েছিল। পরে সে এসে তার যখন আন্দোলন সে শুরু করেছে তখন আসলে এই ধরনের ড্রেস সে সবই বয়কট করেছে এবং সে নিজে তাতে সেলাই করে সে কাপড় পরতো। যাই হোক, সে হাই স্ট্যাটাস পিপল দেখে আসলে সে এটা মেনটেন করতে পেরেছে। নর্মালি যদি এটা আসলে আমাদের পক্ষে পসিবল না, আমরা আসলে অনেক সময় অনেককে ফলো করি যে সে এটা করেছে আমি এটা করতে পারি, কিন্তু আমি আসলে করতে পারি না। কারণ অনেক সময় যেহেতু সোসাইটিতে যদি চিন্তা করেন, হাই স্ট্যাটাস মেম্বাররা যেটা পারে সেটা আসলে সবাই পারে না, শুধু আমাদেরকে আসলে মেইন স্ট্রিমে থাকতে হয়, মানে মেইন স্ট্রিমের বাইরে যাওয়ার কোনো সুযোগ কম আছে, আমাদের ওই নর্মস গুলো মেনটেন করতে হয়। তাই এখানে যেটা বলছে, সাম লেভেল অফ ডেভিয়েন্স ইজ অ্যালাউড টু হাই স্ট্যাটাস মেম্বার সো লং অ্যাজ ইট ডাজন্ট এফেক্ট গ্রুপ গোল অ্যাচিভমেন্ট। কারণ যেহেতু তারা নিজেদেরকে আসলে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছে, তাদের নিজেদের আইডেন্টিটি তারা এস্টাবলিশ করতে পেরেছে, এটা আসলে তাদের জন্য পসিবল। এই এই যে যেটা বলছে হাই স্ট্যাটাস মেম্বার, আচ্ছা যেটা একটু আগে বলছিলাম যে আসলে কেন এই ধরনের ইনইকুয়ালিটি যখন হয় আসলে তখন কিভাবে হয়। হাই স্ট্যাটাস একটা গ্রুপে যখন হাই স্ট্যাটাস পিপল থাকে তারা আসলে অনেক ভোকাল হয়, তারা অনেক কথা বলে, তারা লাউডলি কথা বলতে পারে, তারা খুব অ্যাসার্টিভ হয়। যে কারণে যেটা দেখা যায় যে যারা আসলে লোয়ার স্ট্যাটাস মেম্বার যারা থাকে তারা আসলে ওই ধরনের গ্রুপ ডিসিশন মেকিং এ তারা পার্টিসিপেট করে না। এবং তাদের যে আইডিয়া আছে, এমন না যে আসলে যারা এক্সপিরিয়েন্স তাদেরই সব আইডিয়া আছে, যারা দেখা যাচ্ছে লোয়ার স্ট্যাটাস বলতে এরকম না যে তারা আসলে লোয়ার এমপ্লয়িজ, সেরকম ব্যাপার না। এমন হতে পারে যে কোনো সিনিয়রিটি দেখেই হয়তো বা তারা হাই স্ট্যাটাসে নাই, তার মানে এটা না দে ক্যানট প্রোভাইড ক্রিয়েটিভ আইডিয়া অর এনি টাইপ অফ নিউ ইনোভেশন তারা দেখাতে পারবে না, সেরকম হয় না। কিন্তু যেটা হয় যে হাই স্ট্যাটাস পিপলরা এত ডোমিনেট করতে পারে গ্রুপকে অনেক সময় যে আসলে লো স্ট্যাটাস মেম্বার আসলে তখন আসলে খুব বেশি অ্যাক্টিভ হতে পারে না। ঠিক আছে, সে আসলে পারে, ক্রিয়েটিভ হতে পারে, তার মধ্যে ইনোভেটিভ ব্যাপার আছে, কিন্তু সে আসলে পারছে না। আচ্ছা, এরকম সিচুয়েশন আমরা কি করতে পারি এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ঠিক আছে, কিন্তু কোন পার্সন এরকম যদি হয়, ইফ ই আইডেন্টিফাই স্ট্যাটাস ইনইকুইটি, ইনইকুইটি বলতে আসলে বোঝা যায় যে সবাইকে সমান করে পাবে সে, সেটা মানে সেটা এক্সপেক্ট করে না। কিন্তু ইনইকুইটিতে আমরা বলি যে যার যেটা প্রাপ্য, যে স্ট্যাটাস, সেভাবে আসলে জাস্টিসটা মেনটেন করা হচ্ছে কিনা সেটাকে এনশিওর করা। গ্রুপ স্ট্যাটাসে যদি এরকম হয় গ্যাপ অনেক বেশি হয়ে যায়, তাহলে আসলে আলটিমেট এটা সবার জন্য আসলে খারাপ, অর্গানাইজেশনের জন্য খারাপ, পারফরমেন্সের জন্য খারাপ। এবং এই যে পাওয়ার বেসড ইনইকুইটি ড্রাইভস কনফ্লিক্ট, একটা সময় দেখা যাবে জুনিয়র সিনিয়রের মধ্যে এক ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হয়েছে গ্রুপের মধ্যে, বা এরকমও হতে পারে অন্যভাবেও যদি পাওয়ার ইয়ে করে, পাওয়ার যদি উপর দিকে মিস ইউজ হয়, তখন আসলে
আলটিমেট অন্য গ্রুপ মেম্বারদের মধ্যে এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন এবং দেখা যাচ্ছে যে কনফ্লিক্টিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রুপ প্রপার্টিজ। আচ্ছা, গ্রুপ প্রপার্টিজ, আচ্ছা গ্রুপ, সরি গ্রুপ প্রপার্টিজ না, গ্রুপ সাইজ। গ্রুপ সাইজ কত হওয়া ভালো? তো ডিপেন্ড করে যে কোন ধরনের টাস্ক কোন কমপ্লিট করবো সেটার উপর। আচ্ছা, এটা যে কোনো কোর্সেই যখন এই ধরনের কোনো কোয়েশ্চেন করা হয় আপনারা কোনোদিন একবার অ্যান্সারটা দেবেন না। আপনারা অবশ্যই এটাই করবেন বেসড অন দ্য সিচুয়েশন, বেসড অন দ্য টাস্ক অর নেচার অফ দ্য অর্গানাইজেশন। এটা কোনোভাবেই না 5 জনের গ্রুপ ভালো 10 জন, ওটা হয় না। আর আপনি আসলে আমি কি নিয়ে কথা বলছি বা কি ধরনের গ্রুপ এটা তো আপনি জানেন না, ঠিক আছে? সুতরাং এটা অবশ্যই অ্যান্সারটা আপনি যেটা বলেছেন এইভাবে দিতে হবে যে এটা অবশ্যই বেসড অন the job, based on the organization and nature, based on the task, we have to decide the group size. এটা স্মল লার্জ, এমন একটা বড় মেগা প্রজেক্টের জন্য তো 100 পিপলও অনেক স্মল গ্রুপ, ঠিক আছে? একটা অ্যাসাইনমেন্টের জন্য 10 জনই তো একটা লার্জ গ্রুপ। যদিও বলা হয় 5 to 10, কিন্তু এটা আসলে ইন জেনারেল, কিন্তু আমাদের দেখতে হবে আসলে কিসের গ্রুপ সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, আপনারা জিনিসটা সম্পর্কে পরিচিত, টার্মটা সম্পর্কে না। এটা হচ্ছে সোশ্যাল লুফিং। আপনারা কি গ্রুপে কাজ করেছেন কখনো? অ্যাসাইনমেন্টে, আমি জাস্ট ইউনিভার্সিটির এক্সাম্পলটা দেই, অ্যাসাইনমেন্টে গ্রুপে কাজ করেছেন? কোন গ্রুপ অ্যাসাইনমেন্ট হচ্ছে? আমারটা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, কিন্তু গ্রুপ অ্যাসাইনমেন্ট কি দিয়েছেন? জি ম্যাডাম। জি ম্যাম। না ম্যাম। আচ্ছা, গ্রুপ অ্যাসাইনমেন্টে যেটা হয় সেটা আমি একটু বলি। 5 জনের গ্রুপ থাকে, 5 জনের গ্রুপের মধ্যে দেখা যায় যে 2-3 জন কোনো কাজই করে না, বাকি 1-2 জন কাজ করে। এখন কথা হচ্ছে যে 2-3 জন আসলে কেন কাজ করে না? কারণ এরকম, এই যে এখন আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি আপনি জানেন এই কাজটা যদি আপনি না করেন কাজটা পড়ে থাকবে, কাজটা আর কেউ করবে না, আপনাকে করতেই হবে। এবং যদি আপনি পুয়ার মার্কস পান তাহলে আসলে এটা আপনারই একটা ইয়ে হবে। গ্রুপে যখন কেউ থাকে তখন সে ভাবে আচ্ছা ঠিক আছে আমি ছাড়াও তো অন্যরা আছে। আমাদের একটা অনেকের ন্যাচারাল একটা টেন্ডেন্সি আছে লেস এফোর্ট দেয়ার, যে আসলে গ্রুপ মেম্বার বাকিরাই তো করে দেবে, ঠিক আছে? গ্রুপে যখন আপনি অনেকে আমরা যখন থাকি আমাদেরও অনেক সময় এরকম হয় যে এফোর্ট আসলে ওই লেভেলের দেওয়া হয় না ইন্ডিভিজুয়ালি হলে যেটা দেওয়া হতো। তার মানে হচ্ছে গিয়ে তারা আসলে গ্রুপ এফোর্ট কমিয়ে দেয়। এই টার্মটাকে আমরা বলি সোশ্যাল লোফিং। এখানে যেটা লেখা আছে দেখেন, দ্য টেন্ডেন্সি ফর ইন্ডিভিজুয়ালস টু এক্সপেন্ড লেস এফোর্ট when ওয়ার্কিং কালেক্টিভলি দেন when ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালি। এই অ্যাসাইনমেন্টটা যদি গ্রুপ অ্যাসাইনমেন্ট হতো আপনারা দেখতেন অনেকে আসলে কাজই করে নাই, 1-2 জন পুরো কাজটা করে, প্রিন্ট থেকে শুরু করে সবটা কাজ সে করে, অ্যাসাইনমেন্ট জমাও হয়ে গেছে, গ্রুপ মেম্বার জানেই না। আর আমরা রেগুলার এরকম পাই অনেক সময় যে সে জানে না কিভাবে, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়ালি এটা কখনো হয় না। ইন্ডিভিজুয়াল হলে আপনি জানেন আপনি কাজ না করলে আসলে কাজটা হবে না, সুতরাং আপনাকেই করতে হবে, আর কেউ নাই এখানে, তখন আসলে মানুষ ফুল এফোর্ট দেয়। এটাকে আমরা বলি সোশ্যাল লোফিং। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সোশ্যাল লোফিং আমরা আসলে কিভাবে কমাতে পারি? যে এবং আমরাও কিন্তু অনেক সময় জানি যে এরকম যদি হয় তাহলে আসলে কিছু মেম্বার আছে, গ্রুপ মেম্বার আছে, তারা আসলে কম এফোর্ট দেবে। তাহলে আসলে আমি সোশ্যাল লুফিংটা কিভাবে কমাতে পারি? সোশ্যাল লুফিং কমানোর সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে গিয়ে গ্রুপ সাইজটাকে কম্পারেটিভলি ছোট রাখা। এখানে যেটা বলেছে, আচ্ছা গ্রুপ সোশ্যাল লুফিং এর অপোজিটের যে টার্মটা আছে এটাকে আমরা বলি সাইনার্জি। আপনারা কি পড়েছেন সাইনার্জি? সাইনার্জি মানে হচ্ছে আচ্ছা সাইনার্জি এমনি মিনিংটা বলি। সাইনার্জি মানে হচ্ছে কি 2 and 2 makes 5। 2 and 2 makes মানে কখন 5 হয়? আপনারা যখন 2 জন কাজ করবেন, 2 জন যখন খুব ভালো করে কাজ করবেন, আউটপুটটা এমন হতে পারে ইন্ডিভিজুয়াল আউটপুট গুলো যোগ করলে 2 জনের পারফরম্যান্সটা হবে না। 2 জন হলে তার থেকে বেটার পারফরম্যান্স হয়ে যাবে। কারণ 2 জন হলে আপনারা আইডিয়া শেয়ার করতে পারবেন, নিউ আইডিয়া তার মধ্যে ডেভেলপ হতে পারে, ব্রেইনস্টর্মিং এর চান্স থাকে। যে কারণে 2 and 2 মানে ইন্ডিভিজুয়াল আপনার আউটপুট যদি হয় 3, আমি এমনি একটা নাম্বারে বলি, নাম্বার তো হয় না পারফরম্যান্স সবসময়, 3, আরেকজনের 3, গ্রুপ পারফরমেন্স অবশ্যই 6 না, গ্রুপ পারফরমেন্স তার থেকেও বেটার কিছু হয়ে যেতে পারে। কারণ দুজনের অ্যাড করলে দেখা যাবে যে তার থেকে মানে 2 জন একসাথে যখন হয়েছে বেটার আইডিয়া ডেভেলপ হয়েছে। এটাকে আমরা বলি সাইনার্জি, ঠিক আছে?
গ্রুপ সোশ্যাল লোফিং তার অপোজিট ওয়ার্ডটা, এটা হচ্ছে দুজন বা ধরেন 3-4 জন যখন থাকে তখন গ্রুপ মেম্বারদের দে হ্যাভ আ টেন্ডেন্সি টু গিভ লেস এফোর্ট। যতটুকু এফোর্ট দেওয়ার কথা ততটুকু দেয় না, আরো কম দেয়, কারণ অন্যরা করে ফেলবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে সোশ্যাল লুফিং কমাই যখন গ্রুপ অ্যাসাইনমেন্ট দিই। এটা হচ্ছে আমরা তখন বলি ইন্ডিভিজুয়ালি কে কি করেছে সেটা লিখে দিতে হবে। আপনারা যখন জানবেন যে এটা আপনাকে লিখে দিতে হবে বা আপনার আলটিমেটলি আপনার পারফরমেন্সটা আলাদা করে অ্যাড্রেস করা হবে, তখন আসলে আপনি এফোর্ট দিতে আসবেন। গ্রুপ সাইজ যতটুকু সম্ভব কম রাখা এবং গ্রুপগুলোর মধ্যে এক ধরনের কম্পিটিশন ক্রিয়েট করা, যেন আসলে সবাই এক ধরনের মোটিভেটেড হয় যে না আসলে আমাদেরকে ভালো করতে হবে, এবং ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্টেবল করা যে আপনি এই কাজটা আপনার করার কথা ছিল, আপনি কেন করেন নাই। যখন আমি আসলে আইডেন্টিফাই অ্যাড্রেস করতে পারবো যে কার কি কন্ট্রিবিউশন, এটা যদি অ্যাড্রেস করা যায়, অ্যাকাউন্টেবল করা যায়, তখন আসলে প্রত্যেকে ভাবে যে না গ্রুপ হলে কি হবে, আমাকে তো আলাদা করে ধরে ফেলতে পারে, সুতরাং আমাকে আসলে এফোর্ট দিতে হবে। আদারওয়াইজ সোশ্যাল লুফিং কমানোর কোনো ওয়ে নাই। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি যদি আমি কাউকে লাইবল করতে পারি, অ্যাকাউন্টেবল করতে পারি, ইউ হ্যাভ টু গিভ অ্যান্সার ওয়াই ইউ ডিডন্ট ডু দ্যাট, এই জিনিসটাই কিন্তু আলটিমেট আপনাকে নিয়ে আসবে গ্রুপের মধ্যে কাজ করাতে। কিন্তু এটা যদি আপনি জানেন যে আমার তো রিকগনাইজই হবে না, আমাকে ধরতেই পারবে না কেউ, তখন আসলে আলটিমেট এফোর্ট কমিয়ে দেয়। আরেকটা জিনিস যেটা হয়, মানুষ যখন গ্রুপে থাকে তখন মানুষের সাহস অনেক বেড়ে যায়। এটাকে আপনারা এগ্রি করেন? আমাদের এটা টার্ম আছে পরে, একটু পরে সেটা আমরা একটু দেখবো। কি যেন একটা বলছিলাম, ওটা পরে বলবো। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 5 প্রপার্টিজ হচ্ছে কোহেসিভনেস। আচ্ছা, কোহেসিভনেস বলতে যেটা বোঝায় যে আসলে বন্ডিংস কতটুকু আছে গ্রুপে। খুবই সিম্পল জিনিসটা, যে বন্ডিংস যত বেশি থাকবে তত আসলে গ্রুপ পারফরমেন্স বেটার হবে, এনভায়রনমেন্ট, অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট বেটার হবে। এখন কথা হচ্ছে আসলে বন্ডিংস কিভাবে বাড়ানো যায়। ইনফরমালি অনেক অর্গানাইজেশন এটা আছে, দেখবেন যে মিটিং সেট করা হয়েছে কক্সেস বাজারে, মিটিং দেশের বাইরেও হতে পারে বা সিলেটে হতে পারে। তো মিটিংটা তো আসলে অর্গানাইজেশনের মধ্যেই হতে পারে, কেন আসলে কক্সেস বাজার দেওয়া হচ্ছে, কেন আসলে সিলেট দেওয়া হচ্ছে, ঠিক আছে, বা একটা পিকনিক অ্যারেঞ্জ করা হচ্ছে অর্গানাইজেশন থেকে। এই যে জিনিসগুলো দেয়া করা হয়, এটার মূল কারণ হচ্ছে গিয়ে এমপ্লয়ীদের মধ্যে এক ধরনের বন্ডিংস ক্রিয়েট করে, যেন আসলে তারা আসলে বেটার পারফর্ম করে বা আসলে তারা মনে করতে পারে যে আসলে তারা এটার একটা পার্ট, বা নিজেদের মধ্যে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা যেন বিল্ড আপ হয়। ঠিক আছে। আচ্ছা, কোহেসিভনেস বাড়ানোর জন্য কি করা যেতে পারে, এখানে এগুলো লেখা আছে, খুব সিম্পল। গ্রুপটা স্মল করা, অনেক মানুষ যেখানে হয় তখন আসলে কেউ কাউকে চিনতে পারে না, এবং এমপ্যাথির যে বিষয়টা এখন আসলে খুব ইম্পর্টেন্সের সাথে সিম্প্যাথি এমপ্যাথি জিনিসগুলো এসেছে, বইও এসেছে, এই জিনিসগুলো ক্রিয়েট হয়। অর্গানাইজেশনে দেখা যাচ্ছে বস আপনার প্রবলেমটাই বুঝতে পারছে না, কিন্তু যখন কোহেসিভনেস বাড়ে গ্রুপের মধ্যে, একটা বন্ডিংস ক্রিয়েট হয়, তখন আসলে সে আসলে অনেক এমপ্যাথেটিক হয়, যেটা আসলে কোহেসিভনেস কম থাকলে সে কখনোই হবে না। ঠিক আছে, এখানে যে পয়েন্টগুলো আছে আপনারা পড়লে বুঝতে পারবেন, এগুলো জাস্ট পড়ে নেন যে কিভাবে আসলে গ্রুপের মধ্যে আমরা কোহেসিভনেস বা ইন্ডিভিজুয়াল গ্রুপের মধ্যে এক ধরনের ইন্টারাকশন বা বন্ডিংসটা বাড়াতে পারে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাকে স্ট্রেংথেন করতে পারি, সেই জিনিসগুলো এখানে বলা আছে। ঠিক আছে। আচ্ছা, যারা এখানে ইয়ে লিখছেন, রোল লিখতে হবে না, কারণ রোলে আসলে এটা আদরটা চলে আসছে, রোল সেভ হয়ে যায়। স্লাইডটা গেল কোথায়? আচ্ছা, এখানে রিলেশনশিপটা দেখানো হয়েছে যে গ্রুপ কোহেসিভনেস, পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটি মধ্যে রিলেশনশিপটা কি। আচ্ছা, আমাদের আজকে কুইজ আছে, কুইজটা আমি আরো 10 মিনিটস এর মধ্যে আমি শেষ করবো, তারপর আমি কুইজটা দিয়ে দেবো আজকের টপিকের উপরে। আচ্ছা, এখানে যেটা বলা আছে, কোহেসিভনেস যখন বেশি এবং নর্মস যখন, পারফরমেন্স নর্মস যখন হাই, তখন এগুলো কিন্তু রিসার্চের রেজাল্ট, হাই প্রোডাক্টিভিটি বাড়ে, নর্মস অনেক হাই কিন্তু কোহেসিভনেস লো, মডারেট, দুটোই যখন লো, আসলে অনেক লো প্রোডাক্টিভিটি বা পারফরমেন্স অনেক লো হয়, কিন্তু নর্মস লো কিন্তু কোহেসিভনেস যখন হাই হয়, না, নর্মস যখন হাই হয় এবং কোহেসিভনেস যখন লো হয়,
প্রোডাক্টিভিটি তখন আসলে মডারেট লেভেলে থাকে। দুটোই যদি বাড়ানো যায়, স্ট্রং বা পজিটিভ নর্মস অ্যান্ড স্ট্রং কোহেসিভনেস যদি থাকে গ্রুপের মধ্যে, তাহলে পারফরমেন্স অনেক বেটার হয়। এটা একটা রিসার্চের রেজাল্ট দিয়ে তারা বলেছে। আচ্ছা, এখন ২টা টপিক নিয়ে কথা বলবো। মোটামুটি ২টা টপিক ভালো করে পড়ে রাখবেন। ২টার মধ্যে একটা পরীক্ষায় আসবে, এটা কনফার্ম। মানে এটা ওপেন সিক্রেটের মতো এই ২টা টপিকের মধ্যে পরীক্ষা আমি দিই। একটা হচ্ছে গ্রুপ থিঙ্ক, একটা হচ্ছে গ্রুপ শিফট। আচ্ছা, এখানে যে পিকচারটা দেয়া আছে, এরকম কি কারোর কখনো হয়েছে কিনা? পিকচারটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে। কি বুঝতে পেরেছেন বলেন তো? এখানে হচ্ছে ইয়েস এগ্রি, এটা আসলে মানে ইয়া হচ্ছে, কিন্তু আসলে ইন বিহাইন্ড যে নো যারা বলছে ওইটা হাইড হয়ে গেছে এরকম কি। মানে এটা গ্রুপ। মোস্ট কেস ওনার সিদ্ধান্তটা সর্ট অফ মেনে নিচ্ছে এখানে, তার উপর হয়তো বা কথা বলার স্কোপটা এখানে নাই। আচ্ছা, আপনারা কি এই সিচুয়েশনে কখনো পড়েছেন? অনেকবার ম্যাম। অনেক সময় তো হয়ে এগুলা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা কয়েকটা কারণে হতে পারে। এক হচ্ছে গিয়ে সবাই যখন এগ্রি করছে, আপনার ডিসএগ্রি করাটা এখানে ভালো দেখাচ্ছে না, আপনার মনে হচ্ছে। সবাই যখন এগ্রি করছে, আপনার মনে হচ্ছে আপনি কিন্তু ডিসএগ্রি করছেন। কিন্তু আপনার মনে হচ্ছে যদি আপনি ডিসএগ্রি করেন, এখানে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন দাঁড়াবে এবং সবাই আপনার দিকে অন্যভাবে তাকাবে। এমনও হতে পারে যে আপনার আইডিয়াটাই বেটার ছিল। কিন্তু এই যে সবাই এভাবে বলছে এবং এটা অন্যদের মধ্যে এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে যে আপনাকে এটার সাথে এগ্রি করতে হবে। আসলে সত্যিকার আসলে আপনি এটার মধ্যে এগ্রি করছেন। এই জিনিসটাকে আমরা আসলে গ্রুপ থিঙ্ক বলি। মানে গ্রুপে থাকলে ডিসিশন মেকিং এর বেলায়, উপরে আপনারা দেখেন হেডিংটা লেখা আছে গ্রুপ ডিসিশন মেকিং ফেনোমেনা। গ্রুপে থাকলে আমাদের এই ধরনের সিচুয়েশনের মানে অনেক সময় পড়তে হয় যে গ্রুপের কনফর্মিটি মেনটেন করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা যেটাতে আসলে আমার বিহেভিয়ারটা যেরকম হওয়ার কথা, আমি আসলে সেভাবে বিহেভ করি না। আমি গ্রুপের সাথে ওই কনফর্মিটিটা মেনটেন করতে গিয়ে এগ্রি করে যাচ্ছি বা ওইটার সাথে অ্যালাইন করে যাচ্ছি, কিন্তু আলটিমেট আমি আসলে ওইটা না, বা ওইটা আমি আসলে এগ্রি করছি না। আমার অ্যাটিটিউড বলেন বা অন্য যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলেন, এটার সাথে আসলে ম্যাচ করছে না। কিন্তু আমি আসলে ওই সিচুয়েশনটাকে আসলে মোটামুটি ঠিক করার জন্য আসলে আমি দেখা যাচ্ছে যে আমি এগ্রি করে যাচ্ছি। Psychological phenomena that occurs within a group of people in which the desire for harmony or conformity এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে। দেখা যাচ্ছে যে কোনো একটা ডিসিশন হয়েছে, এখানে হাই স্ট্যাটাস পিপল বসে আছে। হ্যাঁ, হাই এমন হতে পারে যে তারা কয়েকজন বলছে, এখন আপনি আসলে জুনিয়র, হাই স্ট্যাটাস লোয়ার স্ট্যাটাসের মধ্যে আপনি বিলং করেন। কিন্তু আপনি বুঝতে পারছেন তাদের আইডিয়া থেকে আপনার আইডিয়াটা বেটার, বা এটা একটু অন্যভাবে বলা যায়। কিন্তু আসলে বলাটা ঠিক ওই সিচুয়েশনে খুব ভালো হচ্ছে না। আপনি এগ্রি করে গেলেন। এই যে যেটা বলছে দ্য গ্রুপ রেজাল্টস ইন অ্যান ইরেশনাল অর ডিসফাংশনাল ডিসিশন মেকিং আউটকাম। আরো বেটার কিছু হতে পারতো কিন্তু হয় নাই, কারণ কয়েকজন চুপ করেছিল বা তারা সামনে থেকে বলেছে যে ঠিক আছে এটা হয়ে গেছে, কিন্তু আসলে এটা হয়নি। এটাকে আমরা গ্রুপ থিঙ্ক বলি। এটা কিন্তু পজিটিভ কোনো ব্যাপার না, এটা কিন্তু একটু নেগেটিভ ব্যাপারই, মানে খারাপ ব্যাপার। এটা এক ধরনের ফেনোমেনা যেটাতে আসলে এই ধরনের সিচুয়েশন হয়। Group can create a pressure to all the members or some of the members to conform with their decision. যে অন্যদের হাই স্ট্যাটাস পিপল যদি এখানে থাকে, তারা আসলে বা সিনিয়র কেউ আছে, তারা আসলে অন্যভাবে প্রেশার ক্রিয়েট করছে যে আসলে তাদের সাথে এগ্রি করানোর জন্য। ঠিক আছে, এবং ডিসিশন হয়ে গেছে যেটা আসলে খুব ইরেশনাল হতে পারে, ডিসফাংশনাল হতে পারে, কিন্তু ডিসিশন মেক হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটা কিভাবে ঠিক করা যায়। আপনারা তো এরকম সিচুয়েশনে পড়েছেন। আপনার কি কখনো মনে হয়েছে যে কি করলে এই জিনিসটা হতো না? আচ্ছা, আমি আরেকটা কথা একটু বলে রাখি। অনেক সময় অর্গানাইজেশন নিজেরাই এরকম সিচুয়েশন ক্রিয়েট করে রাখে যে আ মানে কোন একটা জিনিস হয়তোবা এটা এস্টাবলিশ করতে হবে। এটা এমনভাবে প্লেস করা হয়েছে এবং করে ফেলা হয়েছে, ডিসিশন মেক হয়ে গিয়েছে যে আদার মেম্বার যারা আছে they do not have enough opportunity to place their opinion. হ্যাঁ, কিন্তু অর্গানাইজেশন যদি চায় এই সিচুয়েশনটা থেকে কিন্তু বের হতে পারে। কিভাবে বের হতে পারে? আপনাদের কি কখনো মনে হয়েছে? সরাসরি না নিয়ে যদি হয়তো বা অপশন দেওয়া থাকতো যে লিখিত আকারে কোনো কমপ্লেন্ট বক্স অথবা কোথাও এর বক্সে সাবমিট করছিলেন,
আইডেন্টি ডাটা ফ্ল্যাশ করে দেওয়া হয়। সেক্ষেত্রে হয়তো বা অনেকে ওপেনলি এটা ওপেনলি করবে। আচ্ছা, আপনি যেটা বলছেন এটা খুব কাছাকাছি নমিনাল গ্রুপ ডিসিশন মেকিং টেকনিক। আচ্ছা, এটা ২ ভাবে করা যায়। আপনি যেহেতু এটা বলেছেন আমি এখান থেকে শুরু করি। গ্রুপ থিঙ্ক কমানোর একটা ওয়ে হচ্ছে নমিনাল গ্রুপ ডিসিশন মেকিং টেকনিক। এটা হচ্ছে গিয়ে সবার ওপিনিয়নটা লিখে ফেলা। তাহলে কিন্তু এরকম আছে এখানে হয়তোবা ১০ জনের একটা গ্রুপ আছে ডিসিশন মেকিং এর কাজ হচ্ছে। ২ জন কথা বলছে, ২ জনের কথাই হ্যাঁ, এটা ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে, ডিসিশন হয়ে গেছে। এভাবে না হয়ে প্রত্যেককে যদি বলা হয় আপনি আপনার ডিসিশনটা কি হতে পারে সেটা আপনি লিখেন। সবাই লিখলো এবং দেন এটা সবার সামনে আসলে প্লেস করা হলো যে এইভাবে। দেন একটা ডিসকাশনের কিন্তু জায়গা তৈরি হয়। যে আপনি এটা লিখেছেন, আপনি এটা কেন লিখেছেন? আমার মনে হচ্ছে যে না এটার পিছনে লজিক এটা। সবাই এটা শুনলো। দেন বলা হলো যে আচ্ছা ঠিক আছে এবার ইভালুয়েট করেন এবং বলেন যে আপনার এখন ডিসিশনটা কি? এমনও হতে পারে আমি আসলে এভাবে ভাবছিলাম। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে ও আচ্ছা এটা তো এভাবেও ভাবা যায়। সুতরাং আমি আমার ডিসিশনটা থেকে সরে আসলাম। সবসময় যে নেগেটিভ সেরকমও না। কিন্তু অনেক সময় কিন্তু এরকমও হতে পারে যে জিনিসগুলো খুবই একপেশে হয়ে যায়। আপনি আসলে বেটার আইডিয়া আছে। আপনি জাস্ট না বলার কারণে আসলে একটা ডিসফাংশনাল ডিসিশন হয়ে গিয়েছে। কিন্তু আপনি যখন বলছেন তখন হাই স্ট্যাটাস পিপল এর মনে হতে পারে যে ও আচ্ছা এটা তো একটা ভালো আইডিয়া। ঠিক আছে? সুতরাং আপনাকে আসলে এইভাবে এটাকে আমরা বলি নমিনাল গ্রুপ ডিসিশন মেকিং টেকনিক। ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বলা হয়। ইন্ডিভিজুয়ালি একদম ইন্ডিপেন্ডেন্টলি রেকর্ড করা হয় কে আসলে কিভাবে জিনিসটা দেখছে। দেন এটা নেয়া হয় এবং এটা সবার সামনে ক্লিয়ারলি বলা হয়। দেন এটা ডিসকাশনের পরে বলা হয় যে আসলে ইন্ডিভিজুয়ালি আপনি এখন বলেন যে কোন ডিসিশনটা ভালো। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আসলে ডিসিশনটা দেয় তখন। দেন ওখান থেকে আসলে দেখা যায় যে ওখান থেকে ফাইনাল ডিসিশনটা আসলে নেওয়া হয়। ঠিক আছে? আরেকটা হতে পারে এটা হচ্ছে গিয়ে ব্রেইনস্টর্মিং। আচ্ছা এই দুটো টেকনিকই হচ্ছে টু রিডিউস গ্রুপ থিঙ্ক। গ্রুপ থিঙ্ক হচ্ছে গিয়ে ওই জিনিসটা যেটা আসলে ওই যে গ্রুপ প্রেশার ক্রিয়েট করে যে ডিসিশন মেকিং এর সিমিলারিটিজ এর দিকে চলে আসা। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেইনস্টর্মিং। ব্রেইনস্টর্মিং এ যেটা বলা হয় যে প্রত্যেককে কথা বলতে দেয়া। আপনাকে বলতে হবে আপনার লো স্ট্যাটাস হাই স্ট্যাটাস প্রত্যেকে কথা বলবে এখানে। এবং প্রত্যেককে এনকারেজ করা হয় টু জেনারেট নিউ আইডিয়াস এবং দে আর নট ক্রিটিসাইজ। ও আপনি এটা বলেছেন খুব হাসি উঠলো এবং সবাই মিলে হাসছে আপনাকে নিয়ে। এরকম করা যাবে না। খুবই ছোটখাটো বিষয়েও যেন প্লেস করার সুযোগ তৈরি হয় এবং ব্রেইনস্টর্মিং এটাই বলা হয় যে কোয়ালিটি বাড়ানোর জন্য কোয়ান্টিটি বাড়ানোর জন্য কোয়ালিটি না। কোয়ান্টিটি যখন বাড়ানো হয় মানে যার যে আইডিয়া সব দিচ্ছে তখন দেখা যায় যে বেটার আইডিয়া গুলো তখন বের হয়ে আসে এবং প্রত্যেককে কথা বলার ওই আইডিয়া জেনারেট করার সুযোগটা দিতে হবে। মানে কেউ কথা বলছেন এই জায়গাটাই রাখা যাবে না। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে খুবই অ্যাবসার্ড একটা কিছু বলেছি কিন্তু ওইটা থেকে একটা খুব ভালো একটা ডিসিশন ভালো একটা জিনিস বের হয়ে এসেছে। কারণ ব্রেইনস্টর্মিং এ এটা হয় আপনি আমার মাথায় এটা ছিলই না। আপনার বলার পরে আমার মাথায় এটা এসেছে। আমি যখন বলেছি আরেকজন আরেকটা জিনিস ট্রিগার করেছে। মানে বেটার ডিসিশন গুলো এভাবে যখন কোয়ান্টিটি বাড়তে থাকে এক জায়গা থেকে খুব অ্যাবসার্ড মনে হচ্ছিল প্রথমে কিন্তু লাস্টে যেটা দাঁড়ালো সেটা খুব বেটার একটা জিনিস দাঁড়িয়ে গেল। কারণ আমার মাথায় ওটা আসতোই না আপনি যদি ওটা না বলতেন। আবার আমি যেটা বলেছি ওটা হয়তো থার্ড কারোর মাথায় আসতোই না। আমি বলার কার ব্যাপারটা সে আবার ভাবতে পারছে। সুতরাং ব্রেইনস্টর্মিং এইভাবে কাজ করে। আইডিয়া জেনারেট করার কথা বলে এবং প্রত্যেক মেম্বারের যেটা দিয়ে আসলে গ্রুপ থিঙ্ক যেটা আছে সেটা আসলে অ্যাভয়েড করা যায়। দুটো জিনিস নিয়ে বলবো বলেছিলাম গ্রুপ থিঙ্ক আর একটা হচ্ছে গ্রুপ শিফট। আচ্ছা এই জিনিসটা বলছিলাম যে হাই স্ট্যাটাস পিপল যখন ইনইকুয়ালিটি হয় তার আগের একটা স্লাইডে বলছিলাম স্ট্যাটাস ইনইকুয়ালিটি যখন হয় তখন আসলে ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে। এই জিনিসটাকে কিভাবে ঠিক করা যায় এটাকে আসলে এই যে এইভাবে ডিসিশন যদি নেওয়া যায় ব্রেইনস্টর্মিং এবং নমিনাল গ্রুপ ডিসিশন মেকিং টেকনিকে তখন আসলে গ্রুপের মধ্যে হারমোনি মেনটেন করা পসিবল হয়। আচ্ছা নাম্বার 2 যেটা গ্রুপ থিঙ্ক এবং গ্রুপ শিফট। একটু আগে একটা কথা বলছিলাম যে মানুষ যখন গ্রুপে থাকে তখন তার সাহস বেড়ে যায় আসলে। আপনি যখন একা প্রেজেন্ট করবেন আপনার আসলে ভয় লাগবে। যখন গ্রুপ হিসেবে প্রেজেন্ট করবেন তখন আপনার মনে হবে যে না আসলে খারাপ হলে এটা তো সবার মধ্যে যাচ্ছে। বা অ্যাসাইনমেন্ট যখন একা করবেন এক ধরনের ফিয়ার কাজ করবে। যখন আসলে গ্রুপে করবেন তখন মনে হবে যে না সবাই যেহেতু আছে মার্কস কম পেলে সবাই একসাথে পেলে একটা একদিকে সান্ত্বনার ব্যাপার থাকে আরকি ওইরকম জিনিসটা। গ্রুপ শিফটে এই কথাটা বলা হয় যখন when you take your decision individually আপনি যে ডিসিশনটা নিতেন যখন আপনি গ্রুপে থাকেন তখন আসলে অনেক খুব এক্সট্রিমিস্ট হয়ে যায় এবং এক্সট্রিম দিকে চলে যায়। একা থাকলে আপনি এই ডিসিশনটা হয়তো কখনোই নিতেন না।
এরকম কি কোনো এক্সাম্পল কেউ দিতে পারে? আপনি হয়তো ফ্রেন্ডদের মধ্যে ছিলেন, যে কারণে অনেক সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ধরেন আন্ডারগ্রেডের স্টুডেন্টরা যখন কোনো একটা কক্সবাজার গেল বা ইয়েতে গেল, সে ইন্ডিভিজুয়ালি হয়তো বা এরকম অনেক স্টুডেন্ট আছে যে মারা যায় যারা। গত বছর একটা ছেলে হারিয়ে গিয়েছিল, যে 3 ফ্রেন্ড গিয়েছে, একটা ছেলে বোধহয় আম ছেলেটাকে পাওয়াই যায় না, এখন নামটা মনে নেই। কোন ইউনিভার্সিটির। এখন কথা হচ্ছে, যখন ৩ জন গিয়েছে তখন ওই যে কথা হচ্ছে এই সবাই যাবে, যাবে। আসলে ও যাবে না হয়তোবা। কিন্তু ওই যে সবাই মিলে এক ধরনের যে গ্রুপের একটা এমফাসাইজ থাকে, ইনফ্লুয়েন্স থাকে। তখন দেখা যায় যে আপনার তখন মনে হচ্ছে যে না আসলে ব্যাপারটা তো ভয়ংকর না, বা ওটা মানে সবার একটা পড়ে আপনি আসলে ডিসিশন নিয়েছেন এবং গিয়েছেন। ইন্ডিভিজুয়ালি হলে যেটা কখনোই হতো না। এবং দেখা যায় যে ওই অর্গানাইজেশন এরকম হয় যে যখন ১ জন ২ জন থাকে তখন যেভাবে ডিসিশন হয়, অনেকে যখন থাকে তখন আসলে অনেক এক্সট্রিমিস্ট হয়ে যায় তারা, বা অনেক এক্সট্রিম একটা এমন পজিশনে গিয়ে ডিসিশনটা নেয় যেটা ইন্ডিভিজুয়ালি হলে তারা আসলে কখনোই নিত না। কারণ এটার পিছনে লজিক হচ্ছে অনেক সময় তারা ভাবে রেসপন্সিবিলিটি প্রত্যেকের উপরে চলে যাবে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে গিয়ে মানুষের তখন সাহস বেড়ে যায়। মানুষ যখন গ্রুপে থাকে তখন আপনি হয়তো এই কাজটা কখনোই করতেন না। কিন্তু গ্রুপে যখন আছে মানুষ আসলে তখন অনেক, অনেক ধরনের অনেক ফিয়ার গুলো কেটে যায় এবং তারা তখন আসলে অনেক খুব এক্সট্রিম কোন একটা ডিসিশন এর দিকে তারা যেতে পারে। কেউ কি কোনো এক্সাম্পল দিতে পারে? আমাদের লাইফে যে রিস্কি ডিসিশন গুলো থাকে দেখবেন ফ্রেন্ড সার্কেল এর মধ্যে যেগুলা হয়, সেগুলো সব ওই গ্রুপের মধ্যে পড়েই হয়। কারণ তারা তখন বলতে থাকে এটা হলে কিচ্ছু হবে না, বা তারা হয়তো আপনাকে বলছে হ্যাঁ এটা করতে পারছো না, এটা ভাবতে পারছো না, তোমার তো সাহসই নাই, না এটা হতেই পারে। ওইভাবে আসলে এক্সট্রিমিস্টের দিকে, এক্সট্রিম কোন একটা পজিশনে তারা নিয়ে যায়। কেউ কি কোনো এক্সাম্পল দিতে পারে? আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আহ ম্যাম অনেকে হচ্ছে আইসিসি যোগ দেয়। এটা একটা বিষয় যে দেখা যায় যে ফ্রেন্ডসরা যখন আপনার এক্সট্রিম কোনো বিলিফের মধ্যে থাকে তখন দেখা যায় সে কোনো এক্সট্রিম বিলিফ গ্রুপে জয়েন করে। না, এটা কিন্তু আমরা কিন্তু গ্রুপ নিয়ে কথা বলছি। এরকম কেউ গ্রুপের কথা বলছি, গ্রুপ হ্যাঁ, একটা গ্রুপ অফ ফ্রেন্ডস, ওরা হচ্ছে ৫ জন হয়তো জয়েন করলো, 6% সে কিন্তু আসলে এইভাবে এক্সট্রিম চিন্তা করে না, সে বাকি ফ্রেন্ডস এর কারণে জয়েন করবে। সেটাই হয়। এবং অনেক সময় দেখবেন যে ধরেন মানে আমার এটা মনে হয়েছে যে রিসেন্ট নিউজ গুলো, অনেক সময় নিউজ গুলো দেখে এটা মনে হয় যে একটু এক্সট্রিমিস্ট অনেকে হতো না, যে ওই যে কক্সবাজারে গিয়ে মারা গেছে ফ্রেন্ডদের সাথে, বা ওই যে এবারে ঈদে দেখবেন যে হয়তোবা নৌকা করে কোথাও যাচ্ছে, বা ওই যে ঘুরতে বের হয়েছে, হয়তোবা সে যেত না, ওই যে ফ্রেন্ড হ্যাঁ কি হবে, কিচ্ছু হবে না, হ্যাঁ ওই যে এক্সট্রিম একটা ডিসিশনের দিকে চলে গেল। বা অর্গানাইজেশন অনেক সময় যেটা করে যে অনেকে যখন থাকে তখন অর্গানাইজেশন অনেক রিস্কি ডিসিশন নেয় যেখানে আসলে লসের একটা পসিবিলিটি থাকে, কিন্তু ওই যে মানে অনেকে যখন থাকে তখন অনেকে অনেকভাবে জিনিসটাকে প্রমোট করে, না কিছু হবে না, ওটা না। তখন ইন্ডিভিজুয়ালি হলে সে হয়তো ওই সাহসটাই পেত না এই কাজটা করার, কিন্তু যখন গ্রুপে থাকে তখন তার আসলে সাহসটা বেড়ে যায়। ঠিক আছে? যে আপনারা দেখেন না যে ধরেন 71 বলেন বা জুলাই বলেন, জুলাই আন্দোলনেই বলেন, যারা আসলে খুব ভীতু টাইপের, যখন তারা বের হয়েছে, যারা অন্যদেরকে দেখছে, তখন আসলে ওই ভয়টা আসলে কাজ করে না। এই যে গ্রুপে যখন কোন একটা গ্রুপে যখন সে বিলং করে তখন গ্রুপের একটা ইনফ্লুয়েন্স থাকে, তখন সে আসলে এক্সট্রিম পজিশনে চলে যেতে পারে। অথচ ইন্ডিভিজুয়াল একটা মানুষ সে সেটা নাও হতে পারে, সে হয়তো খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ, সে হয়তো বা অতটা মানে সে যেটা বলছিলাম যে সে অ্যাগ্রিয়েবল পিপল, সে হয়তো বা খুবই অর্গানাইজড পিপল, ঠিক আছে, সে হয়তো বা খুবই স্ট্রাকচার্ড লাইফ লিড করতে পছন্দ করে, কিন্তু যখন সে গ্রুপে আছে তার অনেক সময় গ্রুপ বিহেভিয়ার, আপনি অনেক সময় দেখবেন আপনার কাছে অনেক সময় ভয় লাগছে না অনেক কিছু, যখন ফ্রেন্ডের মধ্যে আছেন ভয়টা কেটে গেছে, অথচ ইন্ডিভিজুয়াল আপনি এটা ভয় পান। ঠিক আছে? সুতরাং এই যে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, অবশ্যই অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ইজ ডিফারেন্ট ইফ ইউ কম্পেয়ার ইট টু দ্য গ্রুপ বিহেভিয়ার। এটা অবশ্যই ডিফারেন্ট হয়। ঠিক আছে? এটাকে আমরা বলি গ্রুপ শিফট। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আমি কুইজটা দিচ্ছি। আমি মোটামুটি কুইজে যা রেখেছি সবই আমি আজকে পড়িয়েছি।
সুতরাং আপনারা কুইজটা আমি 12 মিনিটস দিয়ে এখন থেকে আহ, আপনারা তাহলে ওইটা সাবমিট করলে এটার মার্কস আমি নিবই সেরকম বলতে পারি না, কিন্তু আমি এটার মার্কসটা ইয়ে করতে পারি। ঠিক আছে, আমি চ্যাট বক্সে দিয়েছি, আপনারা ক্লিক করে দেখেন পারেন কিনা। আমি 15 মিনিটস টাইম দিই। এটা কি হচ্ছে, কাজ হচ্ছে? হ্যালো, জি ম্যাডাম, আসছে ম্যাডাম। আপনারা ওটা আমি 15 মিনিটস আসলে লাগবে না, 12 মিনিটস দিচ্ছি, আপনারা এটা শেষ করেন। ঠিক আছে, আমি তারপর এটা অফ করে দেব। আর যাদের শেষ হবে তারা আপনারা সাবমিট করে লিভ করতে পারেন। আর এটা আমি হয়তো বা ব্যাকআপ হিসেবে রাখবো ক্লাস পারফরমেন্স, যদি বেটার যেটা হয় বা বেস্ট যেটা হয় সেটা কাউন্ট করবো।
ব্যক্তির অ্যান্সার শো হয়েছে তো? আচ্ছা, যারা সাবমিট করেছে তারা লিভ করেছে। ওয়ালাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। ওই যে